লাগে আর কি। সেক্ষেত্রে আসলে এই ফায়ারটা আমরা কিভাবে হ্যান্ডেল করবো আর কি, বিশেষ করে আচ্ছা, আহ, কোনো ডিস্টিংগুইশড মানে, কিভাবে করব? হ্যাঁ হ্যাঁ, এটাই। ডিস্টিংগুইশের ব্যাপার আছে, বা যদি কোনো কারণে বড় ধরনের আগুন ছড়ায় যায়, সেক্ষেত্রে লাইফ সেভ করবো কিভাবে, বা কি কি স্টেপ নিতে হবে, আহ, আমরা কিভাবে কিভাবে হচ্ছে। স্কেপ হব, ওখান থেকে বেরিয়ে হ্যাঁ, আসবো? এগুলাই আর কি mainly। আচ্ছা, তা মাও ভাই আপনি কিছু বলেন, আপনি কেন এই ক্লাসটা নিচ্ছেন বা ট্রেনিংটা করছেন? আচ্ছা, অলরেডি তো মাহবুর রহমান। আপনারা কিছু বলছেন। জি, অলরেডি আপনারা বলছেন, আমার আমিনুল ভাই কিছু বলছেন। অ্যাজ ইউজুয়াল আমাদের এইগুলোই আসলে কর্মক্ষেত্রে গিয়ে আমাদের বড় কোনো দুর্ঘটনা হইলে বা আগুন লাগলে সেখান থেকে আমরা কিভাবে নিজেকে রিকভার করব, বা ওখান থেকে কিভাবে নিজেকে সেভ করবো, নিজের লাইফ সেভ করবো, এবং কি ওয়ার্ক প্লেস কে কিভাবে সেভ করবো, বা আমাদের ইকুইপমেন্ট কিভাবে সেভ করবো, সেই উপর বেস করে হচ্ছে আমরা আসলে এইটা শিক্ষা নেওয়ার জন্য এই কোর্সটা করা আর কি। আচ্ছা, যাক, আমি, হ্যাঁ এটাই আমাদের, কারণ কি আপনি দেখেন বাংলাদেশের আমাদের প্রতি বছর যে হারে আহ, আপনার আগুন লাগে, যত বড় বড় অ্যাক্সিডেন্ট ইনসিডেন্ট হয়েছে আগুনের কারণে, তো সেক্ষেত্রে আমাদের আসলে দরকার যে অ্যাটলিস্ট ফায়ার সেফটিটা জেনে রাখা, কিভাবে আমরা ছোটখাটো আগুন হলে এটা ডিস্টিংগুইশ করব। দেন এরপরে আপনার যদি বড় আগুন হয় তাহলে কিভাবে ওখান থেকে বেরিয়ে আসবো, সেই জিনিসটা আসলে আমাদের জানা দরকার আর কি। আর আমি এটা শেয়ার করি, স্লাইডটা শেয়ার করি একটু। আপনাকে স্লাইডটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ জি স্যার। জি দেখা যাচ্ছে। হুম, হুম। জি স্যার। তাহলে আমরা যে জিনিসগুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গিয়ে যে ফায়ারটা কি, এবং ওটাতে কি কি হ্যাজার্ড আছে, এলিমিনেট কিভাবে করা যাবে, এবং ফায়ার এক্সটিংগুইশিং সিস্টেমটা কি, কিভাবে ওখান থেকে বেরিয়ে আসবো, ফায়ার এসকেপ গাইডলাইন্স, তারপর হচ্ছে গিয়ে ফায়ার সেফটি ম্যানেজমেন্টটা, টোটাল ফায়ার সেফটি ম্যানেজমেন্টটা এই কোর্সের মাধ্যমে বা এই ট্রেনিং এর মাধ্যমে আমরা জানতে পারবো। দেন কার কি রেসপন্সিবিলিটি রয়েছে, আপনার ওয়ার্কারের কি রেসপন্সিবিলিটি রয়েছে, একদম পার্সন হিসেবে আমাদের কি রেসপন্সিবিলিটি রয়েছে, বা একটা সেফটি ম্যানেজার বা একদম মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে আমার কি রেসপন্সিবিলিটি রয়েছে ফায়ার সেফটি ম্যানেজমেন্টের ক্ষেত্রে, রুলস এন্ড রেসপন্সিবিলিটি, কিংবা প্রিকশন হিসেবে যদি আমরা কোন একটা ফায়ার সেফটি আপনার অ্যাসাইনমেন্ট করি বা ফায়ার সেফটি রিস্ক অ্যাসেসমেন্ট করি, তো ওটার ক্ষেত্রে আমরা কিভাবে আরএ বা রিস্ক অ্যাসেসমেন্ট তৈরি করব, সেই জিনিসগুলো নিয়ে আমরা এখানে আলোচনা করব। এবং এটার পরিপ্রেক্ষিতে কেস স্টাডি কিভাবে কি করলে কতটুকু করা যায়, এবং যদি লাস্ট কোনো ইনসিডেন্ট অ্যাক্সিডেন্ট হয়ে থাকে ওটার উপর বেস করে কোনটা রুট কজ অ্যানালাইসিসটা আমরা বের করে নিয়ে আসবো। তো কেউ কেউ আমাকে বলবেন যে হোয়াট ইজ ফায়ার? আমরা তো জানি সেটা Fire হোয়াট ইজ is ফায়ার। fire is chemical reaction between fuel, oxygen, and heat. দ্যাটস গ্রেট। তাইলে সেক্ষেত্রে আমরা জানতে পারলাম তিনটা কেমিক্যাল রিয়াকশন যদি আমরা একসাথে করি, ওটা যদি আপনার মানে তিনটা এলিমেন্ট যদি একসাথে করে সেক্ষেত্রে যে কোনো সময় এটা মানে ফায়ারটা প্রডিউস হবে, উৎপন্ন হয়ে যাবে। তো দেখেন, আমি ফায়ারের ডিটেলসে যাওয়ার আগে কিছু অ্যাক্সিডেন্ট ইনসিডেন্ট আপনাদের সাথে শেয়ার করি, সেক্ষেত্রে আমাদের বুঝতে সুবিধা হবে যে কিভাবে ফায়ারটা লাগে। দেখুন, বঙ্গবাজারে যে ফায়ারটা হয়েছিল, পুরো একটা বিল্ডিং মানে পুরাই বার্ন হয়ে গেছে, আমরা সবাই দেখেছি তাই না? এবং যারা চট্টগ্রামে আছেন অবশ্যই তারা দেখেছেন যে চট্টগ্রামের যে
ডিপো, কন্টেনার ডিপোতে আগুন লেগেছে, আপনারা তো সবাই দেখেছেন তাই না? জি 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 কত বড় একটা মেসিভ অ্যাক্সিডেন্ট বা বড় একটা অ্যাক্সিডেন্ট ইনসিডেন্ট হয়েছিল। কিছু দমকল বাহিনীর আপনার লোকজন টোটালি ডিসঅ্যাপিয়ার, বেনিশ হয়ে গেছে, তাদের মানে বডি পর্যন্ত পাওয়া যায় নাই। আপনারা সবাই জানেন বা আমরা সবাই জানি। সেক্ষেত্রে দেখেন মগবাজারের বঙ্গবাজারে যে 2023-এ যে ফায়ার অ্যাক্সিডেন্টটা হয়েছিল, তো এটাতে কত বিলিয়ন, 10 বিলিয়ন টাকা মানে বিডিটি টাকার মতো আমাদের মানে প্রপার্টি ড্যামেজ হয়ে গেছে। পরে লোকজন 18 জন লোক মারা গেছে, সাথে 12 জন ফায়ার ফাইটিং টিমের মেম্বার মারা গেছে। বিএম ডিপুতে, এই যে একটু আগে বললাম বিএম ডিপুতে 2022-এ যে জিনিসটা হয়েছিল বিএম ডিপুতে এই আগুন। সো আমরা সবাই যারা কাজ করতেছে ইয়াতে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে, যে কোনো সময় যে কোনো ধরনের একটা অ্যাক্সিডেন্ট ইনসিডেন্ট বা ফায়ার এক্সপ্লোজন হয়ে যেতে পারে। যেমন চৌহাট্টা, তারপর চুরিহাট্টার মধ্যে, যে পুরান ঢাকা চুরিহাট্টার মধ্যে কত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এখানে 80 জন মারা গেছে। নারায়ণগঞ্জের মধ্যে আপনার ফুড ইন্ডাস্ট্রি 52 জন মারা গেছে। তো আমার জানা মতে আপনি দেখবেন মানে ওয়ার্ল্ডের মধ্যে যত বড় বড় ফায়ার এক্সপ্লোজন হয়ে থাকে, এই ফায়ার এন্ড এক্সপ্লোজনের মধ্যে সবচেয়ে আমার মনে হয় বাংলাদেশেই সবচেয়ে বেশি এগিয়ে। কিন্তু আমরা সেই হারে আমরা অনেকটা জানি না যে কিভাবে ফায়ার এক্সটিংগুইশ করতে হয় বা ডিস্টিংগুইশ করতে হয়, কিভাবে আপনার ফায়ার এক্সটিংগুইশার ইউজ করতে হয়, কোন ফায়ারে কোন ফায়ার এক্সটিংগুইশার ইউজ করতে হয়, সেই জিনিসটা আমরা আসলে অনেক সময় জানি না। তো আপনারা দেখেন দেশের বাইরেও যে ফায়ার এক্সটিংগুইশ ফায়ার অ্যাক্সিডেন্ট ইনসিডেন্ট হয়। তো এখন আসতেছি আমরা ফায়ার, একটু আগে যে ভাইয়াটা বললো যে ফায়ারটা কি কি ধরনের স্লাইডটা ফায়ার কি হয়। দেখা যাচ্ছে নাকি আমি দেখতে পাচ্ছি না? স্লাইডটা মনে হয় দেখা যাচ্ছে না। স্যার দেখা যাচ্ছে না? না, স্লাইড দেখা না, যাচ্ছে। দেখা যাইতেছে না। ও, আচ্ছা দাও। আহ, জি, এখন দেখা যাইতেছে। দেখা যাচ্ছে? জি, দেখা যাইতেছে। এখন দেখা যাচ্ছে কিন্তু? জি এবার ঠিক আছে। ঠিক আছে, জি, দেখা গ্রেট যাইতেছে। গ্রেট, থ্যাংক ইউ। একটু ফিডব্যাক দিবেন তাহলে আহ, আমারও ক্লাস নিতে ভালো লাগবে, আপনাদেরও বুঝতে সুবিধা হবে। ওকে, ফায়ার, একটু আগে যে ভাইটা বললো যে ফায়ারটা কি, হোয়াট ইজ দ্য ফায়ার, কেমিক্যাল চেইন রিয়াকশন, যে তিনটা এলিমেন্টের যে একটা চেইন রিয়াকশন রয়েছে, সেই জিনিসটাকে বলা হয় ফায়ার। তাহলে দেখেন ফায়ারের জন্য আমার কি লাগবে? অক্সিজেন লাগবে, হিট লাগবে, ইগনাইটেড সোর্স লাগবে, তাই না? তাহলে এখানে ইগনাইটেড সোর্সটা কি হতে পারে বলুন? সোর্সটা কোনো ম্যাটেরিয়াল হতে পারে, কি ধরনের ম্যাটেরিয়াল? কাঠ, কয়লা, ওয়েল টাইপ কিছু। তার মানে কাঠকয়লা যেগুলো বলতেন এগুলো হচ্ছে কনভার্সিবল ম্যাটেরিয়াল, তাই না? সহজে দাহ্য পদার্থগুলো কনভার্সিবল জি ম্যাটেরিয়াল। জি এটার বাইরে যদি আমরা আর কি চিন্তা করি, আর কি হতে পারে? ফিউল গ্যাস হতে পারে, থেকে ফায়ার হতে পারে, ফিউল ইলেকট্রিক হতে ফায়ার পারে। হতে পারে, হ্যাঁ হ্যাঁ, না না ওটাতে কেমিক্যাল ফায়ার হতে পারে। হ্যাঁ ওটা ঠিক আছে। মানে আপনি যদি বলেন যে ম্যাটেরিয়ালের মধ্যে কনভার্সিবল ম্যাটেরিয়াল আছে, তারপর আমরা ফুয়েল বা ফিউল বলি, যে ওটা হতে পারে। এটাও তো একটা এলিমেন্ট, তাই না? যেমন জি ম্যাটেরিয়াল, ওটা। তারপর সাথে রয়েছে আপনার, আমি যদি এলিমেন্ট গুলো বলি যে
যেমন কম্বাস্টিবল ম্যাটেরিয়াল হতে পারে, ফ্লেমেবল ম্যাটেরিয়াল হতে পারে। তো ফ্লেমেবল ম্যাটেরিয়াল বা কম্বাস্টিবল ম্যাটেরিয়াল সাথে যদি আমি যোগ করি অক্সিজেন, অক্সিজেনটা আমরা কোথা থেকে পাবো? অবশ্যই বাতাস থেকে, তাই না? বাতাস তো বাতাস থেকে বাতাস থেকে। বাতাসে যেহেতু আমি অক্সিজেন আছে, বাতাসটা ওখান থেকেই খুব ইজিলি এটা পাচ্ছে। আর জি, ইগনাইটেড সোর্স বলেন হিটটা কি হতে পারে? যে কোনো যে ধরনের কোনো একটা গরম মানে জিনিস হতে গরম পারে, অথবা জিনিস যেটা থেকে হতে পারে। ফায়ার বের হইতা, যেটার থেকে এক- কোনো অগ্নি হ্যাঁ, হিট। টাইপ কিছু বের হইতেছে, ওই টাইপ জিনিস। একদম একদম। তাহলে সেক্ষেত্রে এই তিনটা জিনিস যদি একসাথে করে, এটাকে বলা হয় ফায়ার ট্রায়াঙ্গেল। ট্রায়াঙ্গেল। ট্রায়াঙ্গেলের মধ্যে রয়েছে, হ্যাঁ, ফায়ার ট্রায়াঙ্গেলের মধ্যে রয়েছে আপনার ইগনাইটেড সোর্স রয়েছে, হিট রয়েছে, অক্সিজেন রয়েছে। এই তিনটা জিনিস যদি একসাথে করা হয়, তাহলে এই তিনটা জিনিসের হয়ে যায় এই জিনিসটা অক্সিজেন, হিট এবং ফিউল বা ফুয়েল। তো এই জিনিসটা যদি তিনটা একসাথে আমরা করি, তাহলে আগুনটা তৈরি হবে। বুঝতে পেরেছেন? জি, তাইলে এখন আমি যদি বলি যে এটাকে আপনার ফায়ার, এই ফায়ারটাকে যদি আমরা আরেকটু ভালোভাবে দেখেন, হিট রিলিজ রেট, যে কিভাবে আহ, আপনার ফায়ারটা প্রডিউস হচ্ছে, গ্রোথ হচ্ছে, প্লাস আপনার ওভার হচ্ছে, ফুললি ডেভেলপ হইতেছে, আবার ডিক্লাই হচ্ছে, মানে কিভাবে নিভে যাচ্ছে। এটা হচ্ছে আপনার হিটটা কতটুকু দিচ্ছে, রিলিজ রেটটা হচ্ছে, এবং কতটুকু টাইম নিয়ে প্যাটার্নটা চলতেছে। কতটুকু আছে, কতটুকু টাইম নিয়ে চলতেছে। হ্যাঁ, একদম। ধরেন আপনার হিট যদি বেশি হয় এবং টাইম যদি আমি বেশি পাওয়া যায়, তাহলে আমার প্রপার্টি ড্যামেজ বলেন, অ্যাসেট ড্যামেজ বলেন, এগুলো সবচেয়ে বেশি হবে। বুঝতে জি, পেরেছেন? তাহলে জি, আমি যদি হিটটা কমিয়ে নিয়ে আসতে পারি অল্প টাইমের মধ্যে, তাহলে আমি আগুনটাকে নিয়ন্ত্রণ করতে পারবো। তাহলে যদি আমি আমাদের ইন্ডাস্ট্রির সাইড বলেন বা বিভিন্ন জায়গা থেকে বলেন, যদি আমি আগুনটা দেখি, তাহলে সোর্স অফ ফিউল বা সোর্স অফ আপনার ম্যাটেরিয়াল যে জিনিসটা বলি, কোন কোন জিনিস থেকে আগুনটা দ্রুত লাগার সম্ভাবনা বেশি? তার মধ্যে কনভাস্টিবল ম্যাটেরিয়াল হচ্ছে সবচেয়ে বেশি, মানে মানে আপনার কনভাস্টিবল ম্যাটেরিয়াল হচ্ছে খুব সহজে আগুন লেগে যেতে পারে। কিরকম? আপনি কাগজের মধ্যে আগুন ধরাতে পারবেন, তাই না? যে কোনো জি, সোর্সের মধ্যে কাগজ, আপনার কাগজের মধ্যে কাগজ বা কার্ডবোর্ডের মধ্যে আগুন ধরাতে পারবেন। প্লাস অকটেন, পেট্রোল, এগুলোতে আপনি আগুন ধরাতে পারবেন। অথবা আপনার গ্যাস, বিভিন্ন ধরনের গ্যাস রয়েছে, মিথেন, এগুলোতে যখন আপনি, বা এলপিজি যেগুলো আছে না, ওগুলোতে হুম, আপনি সহজে আগুন ধরাতে পারবেন। এগুলো হচ্ছে সোর্স। যেমন আপনি যখন অক্সিজেন বা ইয়াতের মধ্যে আপনার লিকুইড যেগুলো ফ্লেমেবল ম্যাটেরিয়াল রয়েছে, ফ্লেমেবল ম্যাটেরিয়ালের মধ্যে রয়েছে আপনার, এখন বললাম যে অকটেন, পেট্রোল, ডিজেল, এগুলো ডিজেল। খুবই হাইলি ফ্লেমেবল, এগুলো থেকে আপনি সহজে আগুনটা পাবেন। আবার বিভিন্ন জায়গার মধ্যে আপনি ধরেন আগুন লাগলো, এই যে কিছুদিন আগে আমরা দেখেছিলাম আপনার বিভিন্ন বিল্ডিং এর মধ্যে যে দুইটা পত্রিকার নিউজ পেপার, ডেইলি স্টার নাকি প্রথম আলো, এদের আগুন বিল্ডিং এ দাও দাও করে আগুন লেগে গেছে, তাই না? তো এইগুলো হচ্ছে স্ট্রাকচারাল ম্যাটেরিয়াল, ওই জায়গার মধ্যেও কিন্তু আগুন আপনি যে কোনো ভাবে যদি একটু হিটটা দেন বা ইগনিশন সোর্সটা দিয়ে যখন আপনি একটু উম, আগুন লাগাই দেন, তাহলে অটোমেটিকলি এগুলো আগুন ধরে যাবে। তারপর হচ্ছে গিয়ে আবার আদার্স কেমিক্যাল রয়েছে, যেমন তিনার আছে, তিনারে আগুন ধরবে। বুঝতে পারছেন? তিনার জি, স্পেস আছে, এগুলোতে আপনার সহজে আগুন লেগে যাবে। তো এগুলোতে আপনার আহ এগুলো হচ্ছে সোর্স অফ ফিউল বা সোর্স অফ ফুয়েল। তো এগুলোতে সহজে আমরা এগুলোর মাধ্যমে আগুনটা পেতে পারি বা আগুন লাগার সম্ভাবনা বেশি রয়েছে। তার মধ্যে আরেকটা জিনিস রয়েছে আপনার, যে আপনার যে গ্যাসগুলো বা যে ফ্লেমেবল ম্যাটেরিয়াল গুলোতে ফ্লাশ পয়েন্ট, এগুলোকে ফ্লাশ পয়েন্ট বলা হয়, ফ্লাশ পয়েন্ট সবচেয়ে কম, বুঝতে পেরেছেন, মাইনাস, ওগুলোতে দ্রুত আগুন লাগে, খুব দ্রুত আগুন লাগার সম্ভাবনা বেশি। ফ্লাশ পয়েন্ট যেগুলোতে কম, যেমন পেট্রোলে ফ্লাশ পয়েন্ট কত আপনার?
43, 43। ইয়েস 43। তো এগুলোতে সেলসিয়াস, এগুলোতে আপনার দ্রুত আগুন লাগার সম্ভাবনা রয়েছে। এটা চেয়ে ভারী হচ্ছে কেরোসিন, বা এটা চেয়ে আর একটু ইয়া হচ্ছে আপনার ডিজেল হচ্ছে 52। তো এই এই চারটার মধ্যে সবচেয়ে পেট্রোলে আগুন লাগার সম্ভাবনা বেশি, কারণ এগুলোতে আপনার ফ্ল্যাশ পয়েন্টটা সবচেয়ে কম। যে ফ্লেমেবল ম্যাটেরিয়াল গুলোতে আগুন লাগার সম্ভাবনা সবচেয়ে কম, সরি, ফ্ল্যাশ পয়েন্ট গুলো সবচেয়ে কম, ওগুলোতে আপনার আগুন লাগার সম্ভাবনা সবচেয়ে বেশি। লাগার সম্ভাবনা সবচেয়ে বেশি। একদম একদম। সো ফ্ল্যাশ পয়েন্ট আর বয়লিং পয়েন্ট, ফ্ল্যাশ পয়েন্ট কি বয়লিং পয়েন্ট কি, কেউ কেউ আমাকে একটু বলবেন ফ্ল্যাশ পয়েন্টটা কি? সরি, এটা আমি জানি না। ফ্ল্যাশ পয়েন্ট হচ্ছে কত দ্রুত সে জ্বলতে পারে। আর বয়লিং পয়েন্ট? বয়লিং পয়েন্ট তো মানে হচ্ছে যেই টেম্পারেচারে সে বাষ্প হয়ে যাবে। দেখেন, ফ্ল্যাশ পয়েন্ট হচ্ছে গিয়ে আপনার যেই টেম্পারেচারে সে বাষ্প তৈরি হবে, আর বয়লিং পয়েন্ট হচ্ছে গিয়ে আপনার যে টেম্পারেচার সে গ্যাসে তৈরি হয়ে যাবে। দেখেছেন, এখানে হচ্ছে গিয়ে বাষ্প, মানে ধরেন আমি পানি গরম করি না, পানি গরম করার পর এটা আপনার বাষ্পে তৈরি হয়। এরপরে আর একটু আপনি হিট যখন দিবেন, বাষ্পটা আস্তে 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 গ্যাসে তৈরি হবে। আপনি দেখেছেন দেশলাইয়ের মধ্যে যখন আপনার লাইটারের মধ্যে আপনি যখন দেখবেন, আমরা যেটা দেখি এটা কি, আমরা যেটা দেখি ওটা অনেকটা বাষ্পের মতো ভিতরে, মানে লিকুইডটা, ওটা যখন আপনি জ্বালাতে চাইবেন বা এটা গ্যাস তৈরি হয়ে এটা আপনার আগুন ধরাতে মানে সাহায্য করবে। সো এক্ষেত্রে আপনার লোয়ার দেন বয়লিং পয়েন্ট, আর একটা হচ্ছে হায়ার দেন ফ্ল্যাশ পয়েন্ট। তাহলে ফ্ল্যাশ পয়েন্টটা হচ্ছে গিয়ে যেই গ্যাসের মধ্যে সর্বনিম্ন, যে আমি আগে স্লাইডে গেছিলাম, দেখেন সর্বনিম্ন মাইনাসে বা সর্বনিম্ন টেম্পারেচার রয়েছে, ওটাতে আগুন লাগার সম্ভাবনা সবচেয়ে বেশি। যাক, এই যে ফ্লেমেবল ফুয়েল অথবা কম্বাস্টিবল ম্যাটেরিয়াল, ফ্লেমেবল ফুয়েলের মধ্যে আমি একটু আগে আলোচনা করেছিলাম, যেমন গ্যাসোলিন রয়েছে, ডিজেল রয়েছে এবং পেট্রোল রয়েছে। আর কম্বাস্টিবল ম্যাটেরিয়াল রয়েছে আপনার বিভিন্ন কম্বাস্টিবল ম্যাটেরিয়াল, এখানে লিখেছেন ওনারা যে কেরোসিন আছে বা কম্বাস্টিবল ম্যাটেরিয়াল। আমি যদি ফ্লেমেবল ফুয়েল হচ্ছে গিয়ে আপনার গ্যাসোলিন টাইপের, আর কম্বাস্টিবল ফুয়েল হচ্ছে গিয়ে কেরোসিন, কুকিং অয়েল। আচ্ছা, আমাকে একবার বলুন যে ফ্লেমেবল ফুয়েল কোথায় ইউজ করি আর আমরা কম্বাস্টিবল ফুয়েল কোথায় ইউজ করি, কেউ কেউ বলবেন একটু? ফ্লেমেবল ওয়েল গুলো আমরা সম্ভবত ইঞ্জিন কিংবা দাহ জাতীয় পদার্থ, এটা বলবো আর কি। আর হচ্ছে কম্বাস্টিবলটা খুব কমনলি যদি বলেন, ওটা মনে হয় আমাদের খাবার সম্ভবত তরল কুকিং বা অয়েল, কুকিং জন্য যে- অয়েলের মধ্যে, কুকিং অয়েলের মধ্যে, কুকিং এর মানে হচ্ছে সয়াবিন তেল আছে, সরিষার তেল আছে, ভেজিটেবল অয়েল আছে, বুঝতে পেরেছেন? তো আপনার এই যেগুলোতে ফ্লেমেবল ম্যাটেরিয়ালের এখানে ফ্ল্যাশ পয়েন্ট বিলো হচ্ছে গিয়ে 37.8 সেলসিয়াস, যে ফ্ল্যাশ পয়েন্ট, যে গ্যাসোলিন বা যে ফুয়েল গুলোর আপনার ফ্ল্যাশ পয়েন্ট হচ্ছে গিয়ে 37.8 এর নিচে থাকে, ওগুলোকে বলে ফ্লেমেবল ফুয়েল। এবং যে ফুয়েলের মধ্যে 37.8, তার মানে 100 ডিগ্রি ফারেনহাইটের উপরে যে ফুয়েল গুলো আছে, ওগুলোকে বলা হয় আপনার কম্বাস্টিবল ফুয়েল। তাহলে এক্সাম্পল আমরা দেখেছি, দেখেন গ্যাসোলিন রয়েছে, ডিজেল ফুয়েল রয়েছে ফ্লেমেবলের মধ্যে, যেগুলোতে পেট্রোল রয়েছে, আর যেগুলোতে কম্বাস্টিবল রয়েছে এগুলোতে যেহেতু কেরোসিনটা একটু ভারী, সেক্ষেত্রে ওটার ফ্ল্যাশ পয়েন্ট হচ্ছে 37 এর উপরে, সেক্ষেত্রে আমরা এটা কনসিডার করতে পারি কম্বাস্টিবল ফুয়েলের ক্ষেত্রে। দেন সোর্স অফ অক্সিজেন,
সোর্স অফ অক্সিজেনের মধ্যে কোথায় কোথায় আমরা অক্সিজেন পাবো? কোথায় পাবো বাতাসে। বলেন? সাধারণত বায়ুতেই অ্যাভেলেবেল। বাতাসে পাবো। বাতাসে কত পার্সেন্ট অক্সিজেন রয়েছে? 21%। 21% থাকতে পারে। নর্মালি আমরা 20.8 কনসিডার করি। আমরা যে বাতাস থেকে যে অক্সিজেনটা গ্রহণ করি ওটা হচ্ছে 20.8। তারপর আমরা অক্সিজেন সিলিন্ডার গ্যাস আছে না, অক্সিজেন সিলিন্ডার আছে না, অক্সিজেন সিলিন্ডার থেকেও কিন্তু আমরা অক্সিজেনটা পেতে পারি, যেটা ইন্ডাস্ট্রিয়াল কাজে ব্যবহার করা হয় অথবা কোন একটা হসপিটালে আমরা ইউজ করি, ওখান থেকেও আমরা অক্সিজেনটা পাইতে পারি। তাহলে ডিউরিং দ্য ফায়ার অক্সিজেন ক্যান অলসো কাম ফ্রম আদার সোর্সেস। তাহলে কোথা থেকে পাইতে পারি? অক্সিজেন সিলিন্ডার থেকে পাইতে পারি। যেমন অ্যামোনিয়াম নাইট্রেট থেকেও আমরা অক্সিজেনটা বিক্রিয়ার মাধ্যমে পাইতে পারি। তাহলে আমরা ফুয়েলটা কোথায় পেয়েছি? ফুয়েলটা ধরেন আমরা কম্বাস্টেবল ফুয়েল পাইছি, ফ্লেমেবল ফুয়েল পেয়েছি। দেন আমরা যদি আরেকটা এলিমেন্ট যদি চিন্তা করি অক্সিজেনটা আমরা বাতাসও পাবো, এবং কমার্শিয়ালি যদি আপনি চিন্তা করেন বিভিন্ন সিলিন্ডার, গ্যাস সিলিন্ডারে আমরা ফুয়েলটা পেতে পারি, অক্সিজেনের সোর্সটা পেতে পারি। তাহলে নর্মালি আমাদের বাতাসের মধ্যে 21 পয়েন্ট বা 28.8 আমরা পেতে পারি, এবং 16 যে আপনার যে 16% রিকোয়ার্ড টু সাস্টেন, বাতাসে যদি 16% অক্সিজেন থাকে, বাইরে থেকে বেশি থাকে, যে কোনো সময় এটা আপনার আগুন ধরাতে এটা বা আগুন জ্বালাতে এটা হেল্প করবে। দেন আপনার যদি কোনো অক্সিজেন এটার নিচে চলে আসে, তাহলে আগুনটা আরো একটু কম সময় নিবে লাগার জন্য, বা কম সময় নিবে অ্যাক্সিডেন্টটা বা আগুনটা ফায়ার অ্যাক্সিডেন্ট হওয়ার জন্য বা আগুনটা লাগার জন্য। সো সেক্ষেত্রে যদি অক্সিজেনের টেম্পারেচার যদি আরো নিচে চলে আসে, তাহলে মানে 8% চলে আসে, আগুনটা অটোমেটিকলি স্লোলি নিভে যাবে। এখন যদি সোর্স বলি, সোর্স কোথায় হতে পারে বলেন? কোথায় আমরা ইগনাইটেড সোর্সটা বা হিটটা কোথা থেকে পেতে পারি? সাধারণত আমরা বস্তুর ঘর্ষণ থেকে পেতে পারি, ইলেকট্রিক কোনো শক বা কোথায়, হ্যাঁ বলেন। আমরা কোথা থেকে পাই? আমরা ধরেন একটা লাইটার থেকে সোর্সটা পাইতে পারি, তাই না? যেমন দেশলাই থেকে আমি সোর্সটা পাইতে পারি। দেন আই থিঙ্ক কোন একটা বস্তু ঘর্ষণ হলে ওখান থেকে আমরা হিটটা পেতে পারি। দেন সিগারেট থেকে পেতে পারি, অথবা কম্প্রেস গ্যাস থেকেও আমরা এটা পেতে পারি, যে সোর্সটা পেতে পারি। দেন আমরা একটা কি পাচ্ছি, যেমন ইলেকট্রিক্যাল ফায়ার, ইলেকট্রিক থেকেও আমরা কিন্তু সোর্সটা পেতে পারি। যেমন ইলেকট্রিকের দুইটা কেবল যদি বা দুইটা ওয়্যার যদি আপনার স্পার্ক তৈরি করে, ওখান থেকেও আমরা কিন্তু পেতে পারি। যেমন হট ওয়ার্ক করার সময়, আপনারা তো হট ওয়ার্ক দেখেছেন, হট ওয়ার্ক হচ্ছে ওয়েল্ডিং, গ্রাইন্ডিং থেকে, ওখান থেকেও কিন্তু আমরা সোর্সটা পেতে পারি, যে হিটের সোর্সটা। যেমন সেক্ষেত্রে যেমন অনেক সময় আমরা দেখি যে যখন কোথাও গ্রাইন্ডিং করা হয় অথবা ওয়েল্ডিং করা হয়, সো এই গ্রাইন্ডিং বা ওয়েল্ডিং সেই জিনিসগুলো করার সময় আমরা আশেপাশে যদি ফিউল ট্যাঙ্ক থাকে, কোনো ড্রাম থাকে বা আগুন বা আপনার কনভার্সেবল মেটেরিয়াল থাকে, এগুলো অবশ্যই নিরাপদ বা সেফ ডিস্টেন্সে 10 মিটার, অনেক জায়গার মধ্যে 5 মিটার, অনেক জায়গার মধ্যে 10 মিটার দূরে আমরা নিয়ে রেখে দিই, এটা গ্যাস ফ্রি করার জন্য, যেটাকে বলা হয় গ্যাস ফ্রি, যে আশেপাশে যেন কোনো ধরনের ম্যাটেরিয়াল, কনভার্সেবল ম্যাটেরিয়াল বলেন, ফ্লেমেবল ম্যাটেরিয়াল বলেন, এগুলো যেন না থাকে। সেক্ষেত্রে এই জিনিসগুলো আমরা ওখান থেকে রিমুভ করে ফেলি। সো সোর্সটা হচ্ছে ইগনিশন, মানে হিট সোর্সটা আমরা এই বিভিন্ন জায়গা থেকে আপনার পাইতে পারি। যেমন ইলেকট্রিক্যাল মোটর থেকেও কিন্তু আমরা আপনার যে
হিটের সোর্সটা পাই। তারপর কি হচ্ছে আপনার তিনভাবে এই আগুনটা ট্রান্সমিট হচ্ছে, তিনভাবে হিট ট্রান্সমিশন হয়। কিভাবে কিভাবে হয় দেখেন, কন্ডাকশন, কনভেকশন এন্ড রেডিয়েশন। তাহলে কিভাবে যাচ্ছে বলেন? আপনারা একজন আমাকে বলুন যে কিভাবে আমরা এই হিটটা ট্রান্সমিট হচ্ছে। কন্ডাকশন, কনভেনশন, রেডিয়েশন। না, ওটা তো হচ্ছে, কিন্তু কন্ডাকশনের মাধ্যমে কিভাবে হচ্ছে? জানি না। এস্টিম কন্ডাকশনের বাংলা ক। সংস্পর্শে আর কি, কোনো কিছু সংস্পর্শে আসলে এটা হচ্ছে কন্ডাকশন। সঞ্চালনের মাধ্যমে ধরেন এক জায়গা থেকে এক জায়গায় আপনার পরিবহন হচ্ছে, মানে ধরেন এই জায়গার মধ্যে তৈরি হয়েছে, ওখান থেকে আস্তে 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 ছড়াই গেছে, এটাকে বলা হয় কন্ডাকশন। কনভেকশন কিভাবে হচ্ছে? আমরা যখন আপনারা দেখুন পদার্থবিজ্ঞান, আপনারা যদি এখানে কেউ সায়েন্সের স্টুডেন্ট থাকেন তাহলে অবশ্যই জানবেন যে তাপ পরিবহন, পরিচলন, বিকিরণ। পরিবহন, যে পরিবহন এক জায়গা থেকে এক জায়গায় পরিবহন হচ্ছে, মানে এক জায়গা থেকে এক জায়গায় লেগে চলে যাচ্ছে। পরিচলন মানে এখান থেকে হয়েছে, এখান থেকে আস্তে 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 বাতাসের মাধ্যমে হোক বা ওইভাবে আপনার অন্য জায়গায় যাচ্ছে। দেন আপনার রেডিয়েশন, বিকিরণের মাধ্যমে কিভাবে হয়? যেমন অনেক সময় এক্স রে, বা অনেক সময় এক্স রের মাধ্যমে রেডিয়েশন তৈরি হয়, বা বিভিন্ন ধরনের ইলেকট্রিক্যাল বস্তু রয়েছে, রেডিয়েশন মাধ্যমে আগুনটা তৈরি হয়, তখন এটা একটা ফায়ার তৈরি তৈরি আপনার হয়ে যাচ্ছে। যেমন আরেকটা জিনিস আপনি দেখবেন, যারা পাওয়ার প্ল্যান্টে আছেন আপনাদের, বা যারা অয়েল অ্যান্ড গ্যাসে আছেন, কেউ কি এখানে অয়েল অ্যান্ড গ্যাসে কাজ করেন, বা অয়েল গ্যাসে কাজের অভিজ্ঞতা আছে কারো, আপনাদের কারো? জি আছে। হ্যাঁ, আচ্ছা, আপনাদের যে আপনি কোথায় কাজ করেছেন অয়েল অ্যান্ড গ্যাসে? আমি বসুন্ধরাতে কাজ করছিলাম, অয়েল এন্ড গ্যাস কোম্পানি। আচ্ছা আচ্ছা, আপনাদের ওখানে কি একটা জিনিস ছিল স্ট্যাটিক ইলেকট্রিসিটি? স্ট্যাটিক ইলেকট্রিসিটি না, এই যখন ধরনের কিছু আপনি, পাইনি। তো হ্যাঁ, ট্যাঙ্কার ভাবে এটা আমি বলি, আপনাকে বলি স্ট্যাটিক ইলেকট্রিসিটি কিভাবে উৎপত্তি হয়। আপনারা গুগলে গিয়ে বা আপনি ইউটিউবে গিয়ে দেখবেন, পৃথিবীতে যে অয়েল এন্ড গ্যাস গুলোতে অ্যাক্সিডেন্ট, বড় বড় অ্যাক্সিডেন্ট গুলো হয়, তার মধ্যে বেশিরভাগ অ্যাক্সিডেন্ট হয় স্ট্যাটিক ইলেকট্রিসিটির কারণে। স্ট্যাটিক ইলেকট্রিসিটি কি? আমরা যখন হাঁটি, মানে হাঁটে না, হাঁটার সময় এক ধরনের কারেন্ট তৈরি হয় শরীরের মধ্যে, বুঝতে পেরেছেন? তখন মানে কিছু কিছু গ্যাস বা কিছু কিছু ফ্লেমেবল ফিউল রয়েছে, যে ফিউলের মানে ফ্লাশ পয়েন্ট এতই লো, তার মধ্যে নাফতা একটা, এতই লো, এই লো ফ্লাশ পয়েন্টের যাওয়ার কারণে স্ট্যাটিক, আপনি যখন হেঁটে যাচ্ছেন, ওই যে কারেন্টটা তৈরি হচ্ছে, বিদ্যুৎটা তৈরি হচ্ছে আপনার শরীরের মাধ্যমে, ওটার মাধ্যমেই কিন্তু আপনার কি হতে পারে, আগুনটা ফায়ার অ্যাক্সিডেন্ট হতে পারে। অথবা আপনি যখন ফোনে চার্জ দিচ্ছেন, বা রেডিয়েশন একটা এক্সরে হচ্ছে, ওখান থেকেও কিন্তু আপনার ফ্লাশ পয়েন্টের যদি আশেপাশে লোয়ার ফিউল থাকে, লোয়ার ফ্লাশ পয়েন্ট জাতীয় কোনো ধরনের মেটেরিয়াল থাকে, ওইটার কারণেই কিন্তু আপনার আগুনটা বা ফায়ার অ্যাক্সিডেন্টটা হতে পারে। সো আমরা যেটা জেনেছি, ফায়ার ট্রান্সমিশন বা হিট ট্রান্সমিট তিন ধরনের, বা আগুনের যে হিটটা ট্রান্সফার হয়, আমাদের যে তাপটা ট্রান্সফার হচ্ছে এক জায়গা থেকে এক জায়গায়। ধরেন একটা লোহাকে যদি আপনি আগুনে ধরেন এক প্রান্তে, বুঝতে পেরেছেন? এই আপনি ধরে রাখছেন, রাখার পরে কিন্তু আপনার যে হাতে ধরে রেখেছেন ওটা একসময় গরম হয়ে যায়। আপনারা খেয়াল করেছেন এটা?
হ্যাঁ হ্যাঁ খেয়াল করছি। হ্যাঁ, এটাকে বলা হয় কন্ডাকশন, যে পরিচালন এক জায়গা থেকে এক জায়গায় আপনার পরিচালিত হয়ে এটা যাচ্ছে। তো এই হিটটা যখন আপনি এক জায়গা থেকে এক জায়গায় যাবেন, এই হিটটা তিনভাবে আপনার আহ, পরিবহন, পরিচালন এন্ড বিকিরণের মাধ্যমে এক জায়গা থেকে এক জায়গায় চলে যায়। সেক্ষেত্রে যদি আপনার যেহেতু আমাদের বায়ুমণ্ডলে অক্সিজেন রয়েছে, হিটটাও যদি এই তিন ওয়ে দিয়ে হিট এবং অক্সিজেন এক জায়গায় গিয়ে সাথে কোনো ফ্লেমেবল ম্যাটেরিয়াল বা কম্বাস্টিবল ম্যাটেরিয়াল পেয়ে যায়, তাহলে আগুনটা বা ফায়ার অ্যাক্সিডেন্টটা হওয়াটা খুব স্বাভাবিক এবং হওয়াটা যে কোনো সময় হয়ে যেতে পারে। যেমন এখানে আরেকটু স্বাভাবিক, যেমন এটা হচ্ছে এই যে একটু আগে বললাম, একটা লোহার রড যদি আপনি আগুনে ধরেন, এটা হচ্ছে কি আপনার কন্ডাকশন, মানে আপনার পরিবহন, এটার মাধ্যম থেকে এখান থেকে আপনার আগুনটা এভাবে ছড়ায় যাচ্ছে, এটাকে বলা পরিবহন। আগুনের উপরে যদি হাত রাখেন, ওইটাও আপনার গরম হয়ে যাচ্ছে, এটা হচ্ছে পরিচালন, যে বাতাসের মাধ্যমে আপনার হাতে পড়ে যাচ্ছে। তারপর এখান থেকে অনেক দূরে, যে এখান থেকে আপনার রেডিয়েশন, যে আপনার দূরে যদি কোথাও থেকে যান, এটা হিটের মাধ্যমে যদি আপনার আগুন লেগে যায় সেক্ষেত্রে বা পরিচালিত হয়, ওটাকে বলা হয় রেডিয়েশন। সো কি কি কারণে আপনার আগুনটা লাগতে পারে? আমার যদি লোকজন অনেক সময় আগুন জ্বালায় দেয়, যেমন বাসে আমি অনেক সময় দেখলাম পেট্রোল মেরে আগুন জ্বালায় দিচ্ছে। যেমন অনেক সময় শীতের সকালবেলা আমরা দেখি আগুন জ্বালিয়ে অনেক সময় আগুন পোহাই, তাই না? তো অনেক সময় এই জিনিসগুলো খুবই আনসেফ। তো আমাদের কমন যে কজগুলো রয়েছে ওয়ার্ক প্লেসে ফায়ারের বা কাজের ক্ষেত্রে, সেটা কি কি কারণে হতে পারে? যেমন আপনি যদি লোকজন এনিহাউ কোথাও স্মোকিং করতেছে, যেখানে ডেজিগনেটেড স্মোকিং প্লেস আছে, ওটাতে না গিয়ে সে এমন একটা জায়গায় স্মোকিং করছে, এবং স্মোকিং করার পর সিগারেট বাটটা যেমন ছুঁড়ে মারছে, ওখানে কম্বাস্টিবল ম্যাটেরিয়াল থাকতে পারে অথবা ফ্লেমেবল ম্যাটেরিয়াল থাকতে পারে, যে আনসেফ অ্যাক্ট, তার আনসেফ অ্যাক্টের কারণে সে আগুনটা ওখানে ফায়ার অ্যাক্সিডেন্ট হতে পারে বা আগুন লাগতে পারে। তারপর হচ্ছে অনেক সময় আমরা ম্যাচ বল দিয়ে বাচ্চারা খেলাধুলা করে, যে খেলে ম্যাচ দিয়ে, তো ওখান থেকেও আমরা আগুনটা পাইতে পারি বা আগুন লাগতে পারে। অনেক সময় ইলেকট্রিক্যাল তার বা কেবল বা সকেট আনসেফলি আমরা ব্যবহার করে থাকি, যে ট্যাপ মেরে ইউজ করতেছি, অনেক সময় আপনার হেভি লোড বা ওভারলোডের কারণে অনেক সময় দেখবেন যে তার গলে যাচ্ছে, ওটা থেকেও আবার আগুনটা লাগতে পারে। তারপর হচ্ছে গিয়ে আহ যে তেল, ওটার আমাদের যে সাপ্লাই, ওটা ধরেন একটা ড্রামে করে তেল নিয়ে যাচ্ছেন, ওই ড্রামটা লিক হয়ে গেল, তাহলে সেক্ষেত্রে আগুনটা লাগতে পারে বা আহ, আগুন ফায়ার অ্যাক্সিডেন্ট হতে পারে। তারপর হচ্ছে গিয়ে আহ চুলার চুলা যদি আপনি জ্বালায় রাখেন, বা ওখান থেকে আগুনটা হতে পারে, বা হট ওয়ার্ক থেকেও, হট ওয়ার্ক যেটা বলা হয় যে আপনার ওয়েল্ডিং, গ্রাইন্ডিং, ব্রেজিং, এগুলো হচ্ছে হট ওয়ার্ক, ওখান থেকেও আগুনটা হতে পারে। তো আর্টসন থেকেও আগুনটা হতে পারে। তারপর ওয়ার্ক ইকুইপমেন্টের মধ্যে অনেক কিছু থাকতে পারে, আহ যেমন ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট থাকতে পারে, ওয়ার্ক ইকুইপমেন্ট থাকতে পারে, অনেক সময় লাইটার বা গ্যাস থাকতে পারে, গ্যাস লাইট, ওখান থেকেও কিন্তু আগুনটা লাগতে পারে। তো যে জিনিসগুলো, এমন কিছু জিনিস আছে যেগুলো খুবই কাছাকাছি হিটের, মানে ধরেন একটা পেপার বক্স বা অন্য কিছু রয়েছে যেটা আগুনের কাছাকাছি থেকে আগুনটাও লাগতে পারে। বা কেয়ারলেস, ওই যে একটু আগে বললাম যে কেয়ারলেস আপনার ডিসপোজাল স্মোকার, অনেক সময় কি করে আমরা যারা আপনারা যারা বা আমরা যারা সিগারেট খাই, সিগারেট বাটটা এমন একটা জায়গায় ফেলে দিয়েছে, ওখান থেকেও যে কোনো সময় আগুনটা লাগতে পারে। তো হট ওয়ার্ক, এই একটু আগে যেটা বললাম হট ওয়ার্ক, যে আমরা এখন দেখতে পাচ্ছি যে হট ওয়ার্ক, যে এটা হচ্ছে গ্রাইন্ডিং করতেছে, ওয়েল্ডিং করতেছে, কাটিং করতেছে বা মেল্টিং করতেছে। এই যে হট ওয়ার্ক, এগুলোর কারণে আমরা কি, এরা কি প্রডিউস করছে, আপনার আগুনটা প্রডিউস করছে। এই আগুন প্রডিউস করার ফলে কি পাচ্ছে, আপনার যে কোনো সময় হিটটা অটোমেটিকলি পাচ্ছে। এটা যদি সঙ্গে সঙ্গে যদি কোনো কনভার্সিবল মেটেরিয়াল বা আপনার ফ্লেমেবল মেটেরিয়ালে গিয়ে পড়ে, তাহলে ওখান থেকে আমরা
ফায়ার অ্যাক্সিডেন্ট বা আম, আ- আগুন দুর্ঘটনা আমরা দেখতে পারি বা হয়ে যেতে পারে। তো এটা এক্সাম্পল যে হট ওয়ার্কের কি 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 কাজকে হট ওয়ার্ক বলা হয়। আপনাদের হয়তো বা ইউনাইটেড পাওয়ার প্ল্যান্টে বা অন্য জায়গার মধ্যে আমরা খুব কমন যে কাজগুলো করে থাকি, ওয়েল্ডিং, গ্রাইন্ডিং, কাটিং, এগুলো আম, করে থাকি, এগুলোর মাধ্যমেই কিন্তু আগুন লাগার সম্ভাবনা সবচেয়ে বেশি। তাহলে আর্সনটা কি বলেন তো কে একজন? আমি স্যার এইটাই বুঝি নাই, আমি ভাবছিলাম এইটাই আপনাকে প্রশ্ন করবো স্যার। এটা হচ্ছে কেউ ওই যে মানে স্বেচ্ছায় ক্রিমিনাল যদি যেটা বলে আর কি। আগুন লাগাই দেয়, এটা হচ্ছে আর্সন, ক্রিমিনাল। জি, জি, আচ্ছা, criminal এ আপনারা ইচ্ছাকৃত ভাবে আর কি। আপনারা অনেক সময় দেখেছেন না, আমরা আহ, 2011-12-তে কিছু ট্রেজারি দেখেছি বাসের মধ্যে আগুন লাগাই দিছে, যাত্রী সহ মানুষের মধ্যে পেট্রোল বোমা মেরে আগুন লাগাই দিছে। ক্রিকেট জি 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 যে কুমিল্লা 14 গ্রামে 7 জন মারা গেছিল। 14 গ্রামে হয়েছে, চট্টগ্রামে হয়েছে, ঢাকায় হয়েছে, মানুষ ভর্তি বাসের মধ্যে কিন্তু আগুন পেট্রোল বোমা মেরে দিয়েছে। এটা আবার অনেক সময় বিভিন্ন বাড়িঘরের মধ্যে আগুন লাগাই দেয় না মানুষের, দুর্বৃত্তরা ইচ্ছাকৃতভাবে। এই আর্সনটা হচ্ছে এই জিনিসটা, যেটা একটা ক্রিমিনাল অ্যাক্ট। আমরা সবাই জানি এটা ক্রিমিনাল অ্যাক্ট বা অফেন্স। তো সেক্ষেত্রে মানুষ ইচ্ছাকৃতভাবে কোনো একটা কোম্পানিতে গেলে বা অনেক সময় দেখা যায় যে কোনো কোম্পানি ব্যাংক্রাফ্ট হয়ে গেছে, সে ব্যাংক ঋণ থেকে বাঁচার জন্য সে কি করে রাখে, ওই যে নিজে নিজে গিয়ে আপনার নিজের ফ্যাক্টরিতে নিজে আগুন দিয়ে ফেলে। তাহলে সেক্ষেত্রে কি হয়, আমাদের যে প্রপার্টি গুলো আছে ও প্রপার্টি গুলো ড্যামেজ হয়ে যায়, অনেক সময় জানমালের ক্ষয়ক্ষতি হয়। তো এটাই হচ্ছে আর্সন। এখন বলেন যে কি কি কারণে আপনার আহ বা যে ফায়ার বা ফায়ারের কনসিকুয়েন্সেস বা ফায়ার অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আমাদের কি কি ক্ষতি হতে পারে, দেখি আমাকে কি একজন শেয়ার করেন আগুনের কারণে। বেসিক্যালি তো আগুন লাগলে সাধারণত যেখানে লাগুক সেই জায়গার তো ক্ষতি হয়, সেটা প্রতিষ্ঠান হোক, মানুষ হোক, সেটা ডেফিনেটলি। সম্পদ হোক, হুম ব্যবসায়িক কাজ হোক। হুম এক্স্যাক্টলি যদি ফায়ারিংটা হয় এবং সেটা যদি সংগঠিত হয়, যদি এটাকে রিস্কিউ না করা যায়, তাহলে হুম এটা পারিপার্শ্বিক ওখানে যে থাকবে, যে ধরনের ম্যাটেরিয়ালস থাকবে, সেটা মানুষ বা যে কোনো কিছু হোক, সার্বিক ক্ষতি হয়। একদম। তাহলে আমরা কি কি যদি 3 ভাগে ভাগ করি, প্রথমত হচ্ছে দেখেন, যদি আগুন ফায়ার অ্যাক্সিডেন্ট হয় বা আগুনের কনসিকুয়েন্সেসটা, পরবর্তী ধাপটা কি হতে পারে, কি ক্ষতি হতে পারে, তাহলে একটা ফ্যাক্টরি যদি আগুন লাগে, সেক্ষেত্রে তার বিজনেসের অনেক ধরনের আপনার ক্ষয়ক্ষতি হয়ে যেতে পারে, সাথে তার ফাইন্যান্সিয়াল লস হতে পারে। এক ধরেন ওনার প্রপার্টি ড্যামেজ হতে পারে, ওনার ব্যবসার মধ্যে বিঘ্ন হতে পারে। যেমন আপনারা যদি কোনো একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে আপনার আগুন লেগেছে, তাহলে কি হতে পারে, তার বিজনেসটার মধ্যে একটা সে অন টাইমে তার ডেলিভারিটা দিতে পারবে না, ওটা একটা ইন্টারাপ্ট হয়ে যাচ্ছে, তো বাধা বিপত্তি চলে আসতেছে তার বিজনেসের মধ্যে। সেকেন্ডলি যেটা হচ্ছে, তার ফাইন্যান্সিয়াল একটা লস হচ্ছে এবং তার বিল্ডিং এর ক্ষতি হচ্ছে, প্রোডাকশন স্টপ হয়ে যাচ্ছে, ড্যামেজ ইকুইপমেন্ট ড্যামেজ হয়ে যাচ্ছে, আপনার র মেটেরিয়াল গুলো লস হয়ে যাচ্ছে। অনেক সময় আমরা করি কি, আগুন লাগলে আমরা কি করি, বিশেষ করে গার্মেন্টস সেক্টর গুলোতে হয়, কোথাও ফায়ার অ্যালার্ম বেজে যাচ্ছে, আগুন লেগেছে, আমরা যেদিকে পারি কি নিয়ে যাচ্ছি, জিনিসপত্রগুলো সরাই ফেলতেছি, তাই না? জিনিসপত্রগুলো ওখান থেকে নিয়ে যায় অনেক সময়। তারপর কি হয়, দারোয়ানে কি করে, ওইটা থেকে বাঁচানোর জন্য মালিককে আমরা গেটের মধ্যে তালা মেরে দিই না, অনেক সময় দেখা যায় না, লোকজনগুলো মানে রাহাজানি করতেছে বেরোনোর জন্য, কিন্তু তাদের দরজার মধ্যে গেট বন্ধ বা তালা মারা, লোকজনগুলো আসতে পারে না। তো সেক্ষেত্রে হয় কি, আপনার আহ অনেক লোক মারা যায়,
অনেক মারা যায়। এবং এই যে আগুন লাগে, আগুন থেকে কি তৈরি হয় বলেন তো? কালো ধোঁয়া তৈরি হয় না? এই কালো ধোঁয়াটা কি বলেন তো? এই গ্যাসটার নাম কি? কার্বন মনোক্সাইড। একদম কার্বন। সিও, যেটা খুবই টক্সিক একটা গ্যাস আপনার আমাদের এনভায়রনমেন্টের জন্য। যে জিনিসটা আমাদের শরীরে গেলে আমরা আমরা যদি বেশি পরিমাণ কার্বন মনোক্সাইড গ্রহণ করি, আমরা সঙ্গে সঙ্গে মারাও যেতে পারি। তাহলে আগুনের কারণে এই যে কনসিকুয়েন্সেস, যে আমাদের ক্ষয়ক্ষতি হবে, এই ক্ষয়ক্ষতির মধ্যে পরিবেশও একটা জড়িত রয়েছে, যেটার মাধ্যমে আপনার টক্সিক গ্যাস তৈরি হয়। সেই জিনিসটা আমাদের এনভায়রনমেন্ট বা আমাদের বায়ুমণ্ডলের জন্য খুব ক্ষয়ক্ষতি হয়। যে জিনিসটা ধরেন আপনার আগুন লাগার পর কালো ধোঁয়া নির্গত হওয়ার পর এইগুলো উপরে উঠে যায়, এগুলো বায়ুমণ্ডলে গিয়ে আবার বৃষ্টি হয়ে ফেরত আসে, আপনার এসিড রেইন হয়, এবং বিভিন্ন জায়গার মধ্যে আপনার আহ অনেক সময় শস্য ক্ষেত নষ্ট হয়ে যায়, পানির মধ্যে মাছ মারা যায়। তাহলে এগুলো হচ্ছে এনভায়রনমেন্টাল হার্ম বা এফেক্ট চলে আসে। তাহলে আপনার যে জিনিসটা রয়েছে যে কনসিকুয়েন্সেস অফ ফায়ার, বা কিভাবে ফায়ার ফুট অফ করবো, যেমন আগুন লেগেছে, আগুন যে এগুলো আপনার দাও দাও করে আগুন লাগতেছে, একজন ইউজ করতেছে ফায়ার এক্সটিংগুইশার। আপনার মধ্যে কি সবাই ফায়ার এক্সটিংগুইশার ইউজ করতে পারেন? জি জি পারি। আজকেও করছি। ভেরি গুড, ভেরি গুড। তাহলে আমরা যে কনসিকুয়েন্সেস ফায়ার দেখেছি, ওখানে কি কি ক্ষয়ক্ষতি হতে পারে, এবং আগুন যে এখানে মানে ফায়ার অ্যাক্সিডেন্ট কিছু এক্সাম্পল দেওয়া আছে, ফায়ার এক্সাম্পল গুলো, এবং সাথে একজন ফায়ার এক্সটিংগুইশার ইউজ করে এটা ফুট অফ করার জন্য চেষ্টা করতেছে। এটা আমরা পরবর্তী ধাপে আসতেছি। এখন সেকেন্ড পার্টে যেটা রয়েছে সেটা হচ্ছে ফায়ার হ্যাজার্ড। সো ফায়ার হ্যাজার্ডের পরে রয়েছে আপনার ফায়ার সেফটিটা কি। ফায়ার হ্যাজার্ডটা আমরা এতক্ষণ দেখলাম কি কি হ্যাজার্ড থাকতে পারে বা কি কি বিপদ হতে পারে ফায়ার হ্যাজার্ডের মধ্যে। এখন ফায়ার সেফটি, ফায়ার সেফটিটা কি কি থাকতে পারে বলুন তো? ফায়ার সেফটির মধ্যে আমরা কি কি রাখতে পারি, কি কি ইকুইপমেন্ট বা কি কি ম্যাটেরিয়াল ইউজ করতে পারে, বা ফায়ার সেফটিটা কি? ফায়ার এক্সটিংগুইশার থাকবে, ফায়ার হাইড্রেন্ট থাকবে। হ্যাঁ, ওটা তো যাচ্ছে ইকুইপমেন্ট। ফায়ার সেফটিটা কি, মানে সহজ বাংলায় বলেন যে ফায়ার সেফটি মানে আমরা কি বুঝি? আগুন থেকে আগুন বাঁচা। থেকে বাঁচার জন্য যা করতে হয় তাই আগুনের ফায়ার সেফটি। আগুনের ক্ষয়ক্ষতি কমানোর জন্য যা যা পদক্ষেপ নেবো আমরা, এগুলো সবগুলো ফায়ার সেফটি। দেখেন, আমরা যদি আগুন থেকে বাঁচতে চাই, দেখেন প্রথম আমরা প্রিভেনশন, ধরেন এই জায়গার মধ্যে আমি এমন ভাবে প্রিভেন্ট করেছি যে আগুন যেন না লাগে। ওকে, তো আগুন আগুন মানে এটা পূর্ব পূর্ববর্তী ধাপ, যে জিনিসটার কারণে আগুন না লাগে সেই জন্য আমরা কি করব, যে আগুনটা যেন না লাগে এই জন্য আমরা প্রিভেনশন করব। যেমন প্রিভেনশনের মধ্যে কি রয়েছে, ফায়ার হোস রয়েছে, ফায়ার এক্সটিংগুইশার রয়েছে, বা অনেক সময় আমরা দেখেছি যে বালতি ভর্তি বালি ইউজ করে অনেক জায়গার মধ্যে জ্বলে রাখে। প্রিভেনশন, ডিটেকশন, আগুন লাগলো, আগুন লাগার পর আমরা কি ইউজ করে ফায়ার অ্যালার্ম শুনতে পাই অনেক সময়। আপনারা তো আপনার যে পাওয়ার প্ল্যান্টে আছেন ওখানে তো ফায়ার অ্যালার্ম অবশ্যই থাকবে, তাই না? তো ডিটেকশন, ফায়ার কিভাবে ডিটেক্ট করা হয়, যে আগুন লাগার সঙ্গে সঙ্গে স্মোক এর মাধ্যমে এটা ডিটেক্ট করবে। এবং কমিউনিকেশন, কিভাবে যোগাযোগ করবে, যে আগুন লেগেছে, কি একজন ফোন করে বললো যে হায়ার অথরিটিকে বা আপনার ফায়ার ব্রিগেডকে বলে দিল যে আপনার আগুনটা লাগলো। প্রোটেকশন, যে কিভাবে আপনি এটা রক্ষা করবেন, ওই জিনিসপত্রগুলো আপনি যে যে জিনিসপত্রগুলো আছে আশেপাশে, প্রপার্টি রয়েছে, অ্যাসেট রয়েছে, এগুলো কিভাবে প্রোটেক্ট করবেন। প্লাস কন্টেনমেন্টন, কন্টেন্ট কন্টেনমেন্ট, কন্টেনমেন্ট হচ্ছে গিয়ে যে যে উপাদানগুলো রয়েছে কন্টেনমেন্ট, ওই উপাদানগুলো থেকে যেন আগুন লাগতে না পারে, বা ওই কন্টেনমেন্ট গুলো আমি এমন ভাবে রাখবো যেন ওখান থেকে কোনো অবস্থায় আগুন লাগতে না পারে। সাথে আবার কি রয়েছে আপনার এক্সটিংগুইশমেন্ট, এক্সটিংগুইশের মধ্যে আরেকটা কি রেখেছে আমরা, দ্য ফায়ার এক্সটিংগুইশার। আর প্রিভেনশনের মধ্যে রয়েছে যেমন ফায়ার সেফটি প্ল্যান রয়েছে। আপনাদের এখানে আছে না ফায়ার সেফটি প্ল্যান? জি জি। ফায়ার জি সেফটি আছে।
তো ফায়ার সেফটি প্ল্যানও হচ্ছে আপনার প্রিভেনশনের একটা অংশ, ফায়ার সেফটি প্ল্যান। সো প্রিভেনশন, আমি কিভাবে আগুনটা নিভাবো, ওটা একটা ফায়ার সেফটি প্ল্যান। প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে বলেন, ফ্যাক্টরিতে ফায়ার সেফটি প্ল্যান। আর এক্সটিংগুইশমেন্ট হচ্ছে গিয়ে কি কি ইকুইপমেন্ট গুলো আমরা ব্যবহার করব, সেই জিনিসটা হচ্ছে গিয়ে আমরা এক্সটিংগুইশমেন্ট মধ্যে রাখতে পারি। যেমন আপনার ফায়ার হোস রাখতে পারি, ফায়ার এক্সটিংগুইশার রাখতে পারি। অনেক সময় আপনি ভিডিওতে দেখতে থাকবেন, সেক্ষেত্রে ফায়ার বলও আমরা ইউজ করে থাকি ফায়ার মানে এক্সটিংগুইশমেন্ট করার ক্ষেত্রে। আপনি বলেন যে ফায়ার সেফটি কেন এত ইম্পর্টেন্ট? ফায়ার সেফটিটা এর জন্য ইম্পর্টেন্ট, প্রতি বছর বাংলাদেশে যে পরিমাণ ফায়ার অ্যাক্সিডেন্ট হয়ে থাকে এবং যে পরিমাণ মানুষ মারা যায়, প্রপার্টি ড্যামেজ হয়, আপনার ইন্ডাস্ট্রিয়াল যে ফল হয়, ইন্ডাস্ট্রি বিজনেস ফল হয়, এই জন্য আমাদের ফায়ার সেফটিটা খুব দরকার। তারপর এখন বলি যে ফায়ার হ্যাজার্ডটা কি হয়, যে কারণে আপনার আগুনটা fire hazard are workplace hazard that either involve the presence of flame, increase the probability and that uncontrolled fire will occur, or increase the severity of a fire should one occur. তাহলে আগুন, ফায়ার হ্যাজার্ড হচ্ছে গিয়ে আপনার আগুনের ঝুঁকি বা আপনাদের যে যে কারণে আগুনটা লাগতে পারে এবং কি কি বিপদ হতে পারে, এটাকে বলা হয় ফায়ার হ্যাজার্ড। যেমন যে কোনো ওয়ার্ক প্লেসের মধ্যে যে ফ্লেমটা উৎপন্ন হয় আগুনের ফলে, সেটা যদি আনকন্ট্রোল বা কন্ট্রোল করা না যায়, সেটার কারণে যে সিভিরিটি, যে আপনার তীব্রতাটা বেড়ে যায়, আপনার আগুনের তীব্রতা বেড়ে যায়, প্লাস ক্ষয়ক্ষতির তীব্রতা বেড়ে যায়, এটাকে বলা হয় ফায়ার হ্যাজার্ড। বা কি কি বিপদ হতে পারে, যে হোয়াট ইজ দ্য ফায়ার হ্যাজার্ড। ফায়ার হ্যাজার্ড মানে হচ্ছে আপনার আগুনের কি কি বিপদ হতে পারে। এখন hazard associated with the fire, flame and heat, smoke and product of the combustible by conversion, oxygen deficiency due to the carbon emission, impact of crashing, no escape road. তাহলে এই হ্যাজার্ডের সাথে যে বিপদগুলো আছে, আগুনের যে বিপদগুলো রয়েছে, এগুলোর সাথে কি কি জড়িত আছে। যেমন আগুন লাগার ফলে যে আপনার গ্যাস বা ফিউমটা উৎপন্ন হয় এবং হিটটা আপনার উৎপন্ন হতে পারে, একটা গ্যাস উৎপন্ন হতে পারে বা হিট উৎপন্ন হতে পারে, আপনার ধোঁয়া উৎপন্ন হতে পারে কনভার্সিবল ম্যাটেরিয়াল কনভার্সনের ফলে আগুন জ্বালার পরে, এবং সাথে অক্সিজেন, ওখান থেকে অক্সিজেন ঘাটতি হয়ে যেতে পারে, কার্বন ইমোশন, আপনার কার্বনের দূষণ হতে পারে। ইম্প্যাক্ট এন্ড ক্রাশিং, আপনার ওটার উপর একটা ক্ষয়ক্ষতি হতে পারে, ভেঙে যেতে পারে, এবং নো এসকেপ রোড, অনেক সময় ক্ষয়ক্ষতি হয়ে আপনার যে চলাফেরার যে রাস্তাটা, সেই রাস্তাটাও কিন্তু বন্ধ হয়ে যেতে পারে। তারপর হচ্ছে গিয়ে ফায়ার অ্যাক্সিডেন্টের কারণে কি কি আপনার ক্ষয়ক্ষতি হতে পারে। ফিজিক্যালি বার্ন হতে পারে, আগুন পড়ে যাচ্ছে, এবং ফ্যাটালিটি বা মানুষ মারা যেতে পারে, ক্ষয়ক্ষতি হতে পারে, পুরো বিল্ডিং আপনার পুড়ে যেতে পারে, অথবা ফ্লোর প্রপার্টি ড্যামেজ হতে পারে, বা ফ্লোর পুড়ে যেতে পারে কোন একটা সেক্টরের। এরপরে আপনার কিভাবে আগুনটা নিভাবেন। এখন আগুন কিভাবে নিভানো যায়, আমাকে বলেন যে এই তিনটা উপাদানের মধ্যে কোনটা সরিয়ে নেওয়া খুব সহজ। ফুয়েল। আর অন্য কেউ বলেন, এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, কোনটা সরানো খুব সহজ। আছেন কেউ নাকি সবাই মিট হয়ে Cooling? বসে? হ্যাঁ? অক্সিজেনটা কাট আপ করা। আচ্ছা, অন্য কেউ আর কোনো ওপিনিয়ন? করে দিলে হিট বন্ধ করে দেওয়া যাবে না, কোনো হিট বন্ধ করে আগুন বন্ধ করে। তাহলে আমরা তিনটে পেয়েছি। কেউ অক্সিজেন, একজন বলেছেন অক্সিজেন, একজন বলেছেন হিট, একজন বলেছেন ফুয়েল।
এখানে সবচেয়ে বেশি যে জিনিসটা আপনার মানে ইম্পর্টেন্ট সরিয়ে নিতে বা খুব সহজে সরিয়ে নেওয়া যায় সেটা হচ্ছে অক্সিজেন। আমরা ফুয়েলটাও সরাতে পারবো না, হিটটা ইমিডিয়েট সরাতে পারবো না। যদি আমরা আগুন নিভাতে চাই তাহলে যে কোনো ভাবে আমাদেরকে অক্সিজেনটা ওখান থেকে কাট আউট করে নিতে হবে বা ওখান থেকে সরিয়ে ফেলতে হবে, তাহলে আগুনটার সঙ্গে সঙ্গেই নিভে যাবে। যেমন একটা তেলবাহী আহ আপনার ট্রাকের মধ্যে বা লরির মধ্যে ওখান থেকে আমি ফুয়েলটা সরাতে পারবো না, যে হিটটা প্রডিউস হয়েছে ওটার সঙ্গে সঙ্গে সরাতে পারবো না। যেটা পারবো সেটা হচ্ছে গিয়ে আপনার অক্সিজেন। অক্সিজেনটা যদি সরাই ফেলতে পারি সেক্ষেত্রে আমাদের আগুনটা নিভানো খুবই সহজ হবে। তাহলে দেখেন, এলিমিনেশন অফ মেথড, স্মুথিং অক্সিজেন, স্টাবিং ফুয়েল অ্যান্ড কুলিং হিট। তাহলে ফায়ার ব্ল্যাঙ্কেট ইউজ করতে পারি আমরা। এই যে আগুন অক্সিজেন সরানোর জন্য আমরা কি কি ইউজ করতে পারি? ফায়ার ব্ল্যাঙ্কেট ইউজ করবো, স্যান্ড ইউজ করবো, ফোম ইউজ করবো। আবার ফুয়েল সরানোর জন্য টার্ন অফ দা, যদি আমরা ইউজ করি যে ফুয়েল যদি বন্ধ করতে চাই তাহলে গ্যাস বাল্ব যদি থাকে ওটা বন্ধ করে দিতে পারি, বা কোনো ফায়ার গ্যাস সিলিন্ডার থাকলে ওটা আমরা ওই আপনার প্রেসার বাল্বটা বন্ধ করে দিতে পারি। এবং কুলিং হিটটা আমি যদি রিমুভ করতে চাই সেই ক্ষেত্রে ওয়াটার হোজ দিয়ে যখন আমরা আগুনের মধ্যে দিব আস্তে আস্তে এটা কুলিং হয়ে যাবে। অথবা ফায়ার এক্সটিংগুইশার যদি ইউজ করি সেক্ষেত্রে আমাদের হিটটা মানে চলে গিয়ে বা আস্তে আস্তে মিনিমাইজ হয়ে যাবে, সেক্ষেত্রে আগুনটা নিভে যাবে। অথবা আপনার সোফার এই তিনটা জিনিস আমরা রিমুভ করতে পারি। যেমন অক্সিজেন যদি আমি রিমুভ করতে চাই ফায়ার ব্ল্যাঙ্কেট ইউজ করতে পারি, স্যান্ড ইউজ করতে পারি, অথবা ফোম ইউজ করতে পারি। এটার মাধ্যমে আপনার আপনার অক্সিজেনটা রিমুভ করা যাবে। ফুয়েলটাও কিভাবে রিমুভ করে বললাম। তারপর স্মুথারিং, আপনার ফায়ার ব্ল্যাঙ্কেট, এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে ফায়ার ব্ল্যাঙ্কেট কিভাবে ইউজ করতে হয়, কিভাবে ইউজ করা যায় ফায়ার ব্ল্যাঙ্কেট। তো ফায়ার ব্ল্যাঙ্কেট তো সবাই দেখেছেন তাই না? জি দেখছি। জি অবশ্যই। তো ফায়ার ব্ল্যাঙ্কেট যে আপনার বিশেষ করে থাকা হয় আপনার কোন একটা হট ওয়ার্ক লোকেশনে ফায়ার ব্ল্যাঙ্কেট ইউজ করা হয়। অনেক জায়গার মধ্যে আমি দেখেছি এখনো পর্যন্ত স্যান্ড ইউজ করে বা ডাস্ট ইউজ করে, অথবা কিছু ফোম ইউজ করে, লিকুইড ফোম, যেগুলো ফায়ার এক্সটিংগুইশার সিলিন্ডারের মতো আছে, ফোম টাইপ আপনার ফায়ার এক্সটিংগুইশার। এগুলো আপনার বিশেষ করে তেলের আগুনে ব্যবহার করা হয়, বা আপনার কেমিক্যাল যে কুকিং অয়েল ইউজ করা হয় ওগুলোতে ইউজ করলে আপনার অক্সিজেনটা রিমুভ হয়ে যায়, সঙ্গে সঙ্গে আগুনটা নিভে যায়। স্টারবারিং কিভাবে রিমুভ করা যায় দেখেন, আপনার রিমুভ দা বার্নিং এরিয়া কিভাবে রিমুভ করা যায়। আপনার বার্নিং এরিয়া যতটুকু হয়েছে ওটা ওখান থেকে সরিয়ে ফেলা, বা সিলিন্ডার বা গ্যাস বাল্ব থাকলে ওটা রিমুভ করা, এবং সাথে সাথে যে সোর্সটা রয়েছে ওটা যদি আপনি আইসোলেট করে দিতে পারেন, কোনো একটা গ্যাস সিলিন্ডার বা ফুয়েল ট্যাঙ্ক থেকে যে আগুনটা লাগলো ওখানে যদি আপনি যে কোনো কারণে ওটা রিমুভ করেন বা ওটা বাল্বটা বন্ধ করে দেন, সেক্ষেত্রে আপনার ফিউলটা বন্ধ হয়ে যাচ্ছে। কুলিংটা আপনারা দেখেছেন দমকল বাহিনী যারা ইউজ করে কুলিং ফায়ার হোস ইউজ করা হয়। এটা 2.5 ইঞ্চ থাকে, 2 ইঞ্চ থাকে, ছোট হোস বা বড় হোস, এইগুলো কুলিং এর মাধ্যমে ও যদি আগুন যেখানে লাগে ওখান থেকে ওখানে সারফেসের উপরে এটা কুলিং করার সঙ্গে সঙ্গে আপনার ওয়াটার স্প্রে করার সঙ্গে সঙ্গে এটা কুলিং হয়, আগুনটা নিভে যায়। বিশেষ করে আপনার কনভার্সিবল আগুনের মধ্যে যদি আপনি সরাসরি ওয়াটার ইউজ করেন, পানি ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনার কুলিংও হবে, সাথে সাথে আগুনটা ফুট অফ হয়ে যাবে। এখন আপনারা বলেন যে ফায়ার এক্সটিংগুইশার কয় ধরনের রয়েছে? ফায়ার এক্সটিংগুইশার নরমালি 5 ধরনের ফায়ার এক্সটিংগুইশার রয়েছে: এ টাইপ, বি টাইপ, সি টাইপ, ডি টাইপ এন্ড এফ টাইপ। এ টাইপ ফায়ার এক্সটিংগুইশার কোথায় ইউজ করা হয়? পেপার এবং উড, মানে কনভার্সিবল ম্যাটেরিয়ালে যে আপনার আগুন লাগে ওখান থেকে এ টাইপ ফায়ার এক্সটিংগুইশার ইউজ করা হয়। বি টাইপ ফায়ার এক্সটিংগুইশার ফ্লেমেবল ম্যাটেরিয়ালে ইউজ করা হয়। ফ্লেমেবল ম্যাটেরিয়ালে কি কি রয়েছে? আপনার ওই যে তেল রয়েছে, বিভিন্ন ধরনের তেল বা গ্যাস, ওই গ্যাসের আগুনে আপনার গ্যাসের আগুনের মধ্যে আপনার বি টাইপ,
এবং সি টাইপ এবিসি, অনেক সময় এবিসি ইউজ করা হয়। তারপর হচ্ছে গিয়ে আহ, আহ, আপনার আচ্ছা, আরেকটা জিনিস আপনাদের থেকে জানা দরকার যে কুকিং অয়েলের ক্ষেত্রে কোন ফায়ার এক্সটিংগুইশার ইউজ করবেন? কুকিং অয়েলের ক্ষেত্রে ক্লাস এফ। আচ্ছা, এখানে অনেক সময় দেখা যায় কোনো একটা স্ট্যান্ডার্ডে এফ টাইপ বলা হয়, অনেক স্ট্যান্ডার্ডের মধ্যে কে টাইপ ইউজ করা হয়। কিচেন ফায়ারের ক্ষেত্রে, আপনার কুকিং অয়েলের ক্ষেত্রে ফোম টাইপ ইউজ করে অথবা CO2 ইউজ করে ফোম টাইপ, আবার ইলেকট্রিক্যাল ফায়ারের ক্ষেত্রে CO2 ইউজ করে, আর কুকিং এর ক্ষেত্রে ফোম টাইপ ইউজ করা হয়। যে মানে আগুন যে বাড়ি যে আহ, যে বাড়ি আহ, তেলগুলো রয়েছে, যেমন সয়াবিন তেল, সরিষা তেল, ওখানে আগুন লাগলে কিন্তু আপনি যদি এবিসি টাইপ ইউজ করেন, আগুনটা আহ, নিভে যাবে ঠিকই, কিন্তু এটা থেকে আবার হিট প্রডিউস হয়ে ভিতরে আপনার যে ব্লাস্ট হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তো আমরা কি জানতে পারলাম? এ টাইপ, স্যার বি টাইপ, এগুলো কি আগুনের শ্রেণীবিন্যাস নাকি আপনার ফায়ার এক্সটিংগুইশার। এক্সটিংগুইশারের শ্রেণীবিন্যাস? আচ্ছা, এখানে আপনার আগুনও শ্রেণীবিন্যাস করা হয়েছে, যেমন ক্লাস এ ফায়ারের মধ্যে যে আমরা যদি হিসাব করা হয় যে 5 ধরনের আগুন আমরা হিসাব করি, এবং 5 ধরনের ফায়ার এক্সটিংগুইশারও আমরা দেখতে পাই। যেমন এটাইপ ফায়ার কোনটাকে বলা হয়? এটাইপ ফায়ার হচ্ছে গিয়ে নরমালি কম্বাস্টিবল ম্যাটেরিয়াল। আর বি টাইপ ফায়ার কোনটা বলা হয়? ফ্লেমেবল লিকুইড। ফ্লেমেবল লিকুইড কোনটা পাওয়া যায়? ফ্লেমেবল লিকুইড হচ্ছে গিয়ে আপনার বিভিন্ন ধরনের তেল, এই যে অকটেন, ডিজেল, পেট্রোল, ওটা বি স্যার টাইপ। তাহলে এক্সটিংগুইশার কোনটা হলো স্যার? এটা তো বলতেছেন আগুনের আচ্ছা, শ্রেণীবিন্যাস। এটা হচ্ছে কি আগুন। এখন পরবর্তী যেটাতে আমরা যাব ওটা হচ্ছে ফায়ার এক্সটিংগুইশার, কিভাবে নিভাবো এটা। হ্যাঁ, তাহলে আমি যদি বলি যে এখন এটা ফায়ারের ক্ষেত্রে আমি যদি বলি যে ধরেন আমি এখন নিভাবো ব্রিটিশ স্ট্যান্ডার্ডে এটা ফায়ার এক্সটিংগুইশার যেটা রয়েছে, পেপার, উড, এটাকে যদি আমি ক্লাস এ তে ভাগ করি, এ ফায়ার, তাহলে ক্লাস এ ক্ষেত্রে আমরা কি ইউজ করব ফায়ার এক্সটিংগুইশার? এবিসি, যেটা নরমালি আপনার সোডিয়াম বাইকার্বনেটের যে ফায়ার এক্সটিংগুইশার লাল আমরা দেখতে পেয়েছি বা দেখতে পাই সচরাচর, ওটা। আর ফায়ার যে ক্ষেত্রে বললেন আপনি, একটা কোশ্চেন করেছেন যে আমরা প্রথমে যদি আগুনকে 5 ভাগে ভাগ করি, ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি, ক্লাস ডি, ক্লাস এফ, আর সাথে রয়েছে ইলেকট্রিক্যাল ফায়ার ক্লাস ই। সো ই অনেক সময় ব্যবহার হয়, অনেক স্ট্যান্ডার্ডে এটাকে ইলেকট্রিক্যাল ফায়ার বলা হয়, আবার অনেক সময় ই টাইপ বা এই ধরনের স্ট্যান্ডার্ডে, অনেক স্ট্যান্ডার্ডে এটা ভাগ করা হয়। ইউএস স্ট্যান্ডার্ড, অনেক সময় আপনার ব্রিটিশ স্ট্যান্ডার্ডের মধ্যে আপনার ই টাইপ ইলেকট্রিক্যাল ফায়ার স্পেসিফিক ভাবে দেওয়া থাকে, অনেক সময়ের মধ্যে আপনার এটাতে জাস্ট ই টাইপ বলা হয়। যাক, এখন এই যে 5 ধরনের ফায়ার আপনি দেখতে পাচ্ছেন এখানে, এই 5 ধরনের ফায়ারটাকে আমি যদি ফুট অফ করি, ওটার ফায়ার এক্সটিংগুইশার গুলো কিন্তু আলাদা আলাদা ভাবে দেওয়া হয়। এই যে একটু আগে যে বললাম, দেখেন ফায়ার এক্সটিংগুইশার যে 5 ধরনের রয়েছে, ওয়াটার টাইপ ফায়ার এক্সটিংগুইশার রয়েছে, ফোম টাইপ ফায়ার এক্সটিংগুইশার রয়েছে, পাউডার টাইপ ফায়ার এক্সটিংগুইশার রয়েছে, তারপর হচ্ছে CO2 ফায়ার এক্সটিংগুইশার রয়েছে, এবং ওয়েট কেমিক্যাল ফায়ার এক্সটিংগুইশার রয়েছে। তো দেখেন এটা হচ্ছে গিয়ে আপনার ফায়ার এক্সটিংগুইশারের ক্লাসিফিকেশন। আমি এখানে 5টা ফায়ার আপনাদেরকে দেখাইলাম, 5টা ফায়ার: এ টাইপ, বি টাইপ, সি টাইপ, ডি টাইপ এন্ড এফ টাইপ। সো সি টাইপের মধ্যে রয়েছে ফ্লেমেবল গ্যাসের মধ্যে রয়েছে এলপিজি, মানে খুব কমনই যে জিনিসটা, এবং ডি টাইপ, যে টাইপ আপনার বার্নিং ম্যাটেরিয়াল রয়েছে। ডি টাইপের মধ্যে অনেক সময় আমরা দেখতে পাই যে ইলেকট্রিক্যাল ফায়ার বা এই ধরনের হয়, বা ইলেকট্রিক ফায়ারকে ডি টাইপ বলা হয়। এবং কে টাইপস আপনার ক্লাস সি এফ, এটাকে বলা হয় যে আপনার তেলগুলোতে প্রচুর ফ্যাট আছে, যেমন আপনার সয়াবিন তেল, সরিষার তেল, ওটাকে অনেক সময় অনেক স্ট্যান্ডার্ডের মধ্যে ইউএস স্ট্যান্ডার্ড, ওশা স্ট্যান্ডার্ডের মধ্যে কে টাইপ বা কিচেন ফায়ার বলা হয়। এখানে এফ টাইপ ব্রিটিশ স্ট্যান্ডার্ড অনুসারে এফ টাইপ করা হয়েছে, সেক্ষেত্রে এটাকে বলা হয়
যে ডিপ ফ্রাই করার সময়, যেমন চিকেন ডিপ ফ্রাই করার সময় যে অয়েলটা ইউজ করা হয়, সয়াবিন তেল বা ভেজিটেবল অয়েল বা কিচেন অয়েল, ওটাকে মানে মোট কথা হচ্ছে কিচেন ফায়ারের ক্ষেত্রে এটা আপনার এফ টাইপ হিসেবে ব্যবহার করা হচ্ছে। সেক্ষেত্রে 5 ধরনের ফায়ার এক্সটিংগুইশার রয়েছে আপনার। এখন বললাম এই যে ওয়াটার টাইপ, ফোম টাইপ, পাউডার টাইপ, CO2 টাইপ এবং ওয়েট কেমিক্যাল টাইপ। তো পানিটাও আমরা ইউজ করতে পারি ফায়ার এক্সটিংগুইশার বা আগুন নিভানোর জন্য। যেমন যা ওয়াটার স্প্রে করা হয়, ওয়াটার মেস বলা হয়, এটাকে বলা হয় আপনার পানি। যেমন ড্রাই পাউডার এবিসি টাইপ ফায়ার এক্সটিংগুইশার, যেটা মাল্টিপারপাসে ইউজ করা হয়, এবিসি টাইপ ড্রাই পাউডার স্পেশাল একটা রয়েছে, এবং ফোম টাইপ রয়েছে। সো এই যে আপনার ফায়ারের যে ক্লাসিফিকেশন, প্রত্যেকটা ফায়ার এক্সটিংগুইশার কিন্তু আলাদা আলাদা সেক্টরে ব্যবহার করা হয়। এগুলো সব জায়গায়, মানে সব জায়গায় বা আলাদা আলাদা আগুনের মধ্যে সব ফায়ার এক্সটিংগুইশার ইউজ হবে এরকম কিন্তু নয়। দেখেন যে টাইপ অফ ফায়ার এক্সটিংগুইশার বা টাইপ অফ এক্সটিংগুইশার আমরা দেখেছি, CO2 এতক্ষণ দেখলাম। তারপর দেখেন ওয়াটার টাইপ ফায়ার এক্সটিংগুইশার সবসময় রেড টাইপের ফায়ার এক্সটিংগুইশার থাকবে, বা আপনার CO2 টাইপ, সরি এবিসি টাইপ যেটা আছে ওটাও আপনার ওয়াটার টাইপ, সরি রেড টাইপ মধ্যে হয়ে থাকে। তো কিভাবে আপনি ইউজ করবেন, এটা কোথায় ইউজ করা হয়? ওয়াটার টাইপটা এটা নরমালি পানির আগুনটা, পানি যে আগুন ব্যবহার করা হয়, কাঠের আগুন, কাপড়ের আগুন, পেপার বা প্লাস্টিকের যে কয়লাতে যে আগুনটা ধরে বা লাগে, ওই আগুনের মধ্যে আপনি পানি বা পানির ফায়ার এক্সটিংগুইশারটা ইউজ করতে পারবেন। তো কিভাবে ফায়ার এক্সটিংগুইশার ইউজ করতে পারেন সেটা আপনার পিনটা আপনার আপনারা সবাই জানেন কিভাবে ফায়ার এক্সটিংগুইশার ইউজ করতে পারেন। পিনটা আপনি প্রথমে খুলবেন, হাউ টু ওয়ার্কস। পিনটা খুললে পর কিভাবে এম করবেন, এরপর কিভাবে স্প্রে করবেন, এটা তো আপনারা সবাই জানেনই। সো সেক্ষেত্রে আমরা যদি পানিটা ইউজ করা হয়, এই কমন যে জিনিসগুলো ওট, ক্লথ, পেপার, প্লাস্টিক এন্ড ক্লথের ক্ষেত্রে আমি এই পেপারগুলো, এই মানে ওয়াটার টাইপটা ইউজ করব। প্লাস মিস্টও সেম, মিস্টটা আপনার জেট হিসেবে বা আপনার কিছু কিছু ক্ষেত্রে ফায়ারের মধ্যে আপনার সরাসরি পানি দিলে আপনার এটার প্রপার্টিটা ড্যামেজ হতে পারে। সেক্ষেত্রে আপনি এই ফায়ার এক্সটিংগুইশার গুলো মিস্ট মানে একটু কুয়াশার মতো করে দিতে হবে। ড্রাই পাউডার বা সোডিয়াম বাইকার্বনেট টাইপের ফায়ার এক্সটিংগুইশার, যেগুলো আমরা এবিসি নিয়ে জানি, এবিসি যে এগুলো নর্মালি সব ফায়ারে ইউজ করা হয় একমাত্র কুকিং অয়েল ছাড়া, যেগুলো আপনার যেই রান্নাঘরে যে তেলটা ইউজ করা হয় ওই তেলের মধ্যে ড্রাই কেমিক্যাল পাউডার বা সোডিয়াম বাইকার্বনেট ফায়ার এক্সটিংগুইশারটা ইউজ করা যাবে না। কিন্তু এবিসি আপনার এ টাইপ, বি টাইপ, সি টাইপ ফায়ারের ক্ষেত্রে এই আপনার ড্রাই কেমিক্যাল পাউডার বা এই এবিসি টাইপ ফায়ার এক্সটিংগুইশারটা ইউজ করা হয়। এটার মধ্যে আরেকটা স্পেশাল রয়েছে, আপনার লিথিয়ামের যদি আগুন লাগে, ম্যাগনেসিয়াম বা সোডিয়ামের কোনো কেমিক্যাল থেকে আগুন লাগা হয়, এক্ষেত্রে আপনি অবশ্যই যে এবিসি বা ড্রাই পাউডার টাইপের যে ফায়ার এক্সটিংগুইশার রয়েছে এটা ইউজ করা হয়। এবং ফোম টাইপ যে ফায়ার এক্সটিংগুইশারটা ইউজ করি আমরা, ফোম টাইপ হচ্ছে গিয়ে ইলেকট্রিক্যাল ফায়ারের জন্য আমরা ইউজ করে থাকি ফোম টাইপটা। CO2 কোথায় ইউজ করা হয় কেউ বলেন তো, CO2 কোথায় ইউজ করছেন আপনারা? কেউ দেখেছেন CO2 জি, কোথায় ইউজ করা হয় CO2টা? এটা তো সচরাচর আপনার বি আর হচ্ছে কি আপনার হচ্ছে কি ইলেকট্রিক্যাল ইলেকট্রিক ইকুইপমেন্ট আর কি। আপনি আপনি এক্সাম্পলটা নেন একটা। ফ্লেমেবল লিকুইড যেগুলো আছে, তারপরে ইলেকট্রিক্যাল যে যে সোর্স থেকে আগুন হয় ওখানে আমরা হচ্ছে কিনা ওইটা ইউজ করতে পারি আর কি। দুইটাতে সচরাচর আর অন্যগুলোতে ইউজ করা যায় না, যেটা কার্বন ডাইঅক্সাইড বলা হয়, CO2। হুম। তো আহ, আপনার আমরা ওখানে ইউজ করতে পারবো না কেন এবিসিটা ইলেকট্রিক্যাল ফায়ারে?
আমরা বি তে পারবো, কিন্তু আমরা হচ্ছে কি না, আমি অন্যগুলোতে পারবো না। এবি এখন এবি না করে আমি যদি বলি মানে সরাসরি যদি বলি কেন আমরা এবিসি সোডিয়াম বাইকার্বনেট বা ড্রাই পাউডার টাইপেরটা কেন ইউজ করতে পারবো না ইয়াতে, ওই যে ইলেকট্রিক্যাল ফায়ারে? আপনি যদি আমি এটি ইউজ করি, আগুন কি নিবে ইয়াতে, যে ইলেকট্রিক্যাল ফায়ারে? ধরো একটা জাংশন বক্স বোর্ডের মধ্যে আগুন লেগে গেছে, ইলেকট্রিক্যাল জাংশন বক্সে, ওখানে আমরা যদি আপনার ইয়া ইউজ করি, এবিসি ইউজ করি, ড্রাই পাউডারটা, এটা কি আগুন নিবে? না না, নিবে না। দেখেন CO2 যদি আপনি সরি ড্রাই পাউডারটা যদি ইউজও করি, ছোট আগুন হলে অবশ্যই নিববে, কিন্তু যে আগুন আপনি ওটা ইউজ করার পরে আপনার ওয়েস্ট যেটা থাকবে, যে আপনার দানা দানা পাউডারটা পড়ে থাকবে, এটা যখন আপনি দীর্ঘ সময় রেখে যাবেন, ওই ইলেকট্রিক্যাল বোর্ডের মধ্যে জং আসার সম্ভাবনা আছে। তো এই জন্য এটা আবার প্রপার্টি ড্যামেজের পদ্ধতি চলে যাচ্ছে, এই জন্যই আমরা ওটা ইউজ করব না, ইউজ করব এটা আপনার কার্বন ডাই অক্সাইডটা, CO2টা আমরা ওখানে ইউজ করব। তারপর ওয়েট কেমিক্যালটা কোথায় ইউজ করব বলুন তো? এটা শুধুমাত্র কুকিং এর জন্য ইউজ করা হয় হোয়াইট কেমিক্যাল। ওয়েট কেমিক্যাল হচ্ছে যে তেলগুলো খাবার, যে কিচেন মানে আমরা ভোজ্য তেল হিসেবে ইউজ করি, ওখানে আমরা ওটা ইউজ করব। যদি আমরা এবিসি ইউজ করি, সোডিয়াম বাইকার্বনেট অথবা ড্রাই পাউডার টাইপ যেটা ইউজ করি, ওটা ইউজ করলে আগুনটা নিভবে, কিন্তু হিটটা ওখানে থেকে যায় ভিতরে। তো এক সময় হিটটা বাড়তে বাড়তে এটা এক্সপ্লোজন হওয়ার সম্ভাবনা রয়েছে, এই জন্য আমরা আপনার ওয়েট কেমিক্যালটা ওখানে ইউজ করব। ফায়ার ব্ল্যাঙ্কেট আপনি কোথায় ইউজ করবেন বা কিসের জন্য ইউজ করবেন? ফায়ার ব্ল্যাঙ্কেট তো সচরাচর আমরা যেটা আমি যেটা দেখছি আর কি, এটা হচ্ছে কি আপনার যখন আমরা কোনো ওয়েল্ডিং করতে যাই কোথাও রিস্কি, খুবই সিকিউর একদম। জায়গাতে, হুম। যখন ওয়েল্ডিং করতে যাই সিকিউর জায়গাতে, তখন দেখা যাচ্ছে যে নিচের একটা ওয়েটটা বেশি একটা তৈলাক্ত জায়গা আছে বা ওই আশেপাশে ফুয়েল সোর্স আছে। তো এই সমস্ত জায়গার উপরে হচ্ছে কিনা হচ্ছে আপনার এটা দেওয়া হয় যেন ওয়েল্ডিং যদি হাইটে করা হয়, হাইট থেকে যদি ওয়েল্ডিং এর কোনো একটা স্পার্ক যেন নিচে না পড়ে, তো ওই জন্য ফায়ার ব্ল্যাঙ্কেটটা ওইখানে পুরোটা হচ্ছে বিছিয়ে দেওয়া হয়, এবং ওই স্পার্ক গুলো ওটার উপরে পড়ে এবং ওই জায়গাতে তার বিপরীত পাশে আর ফুয়েল সোর্সটা যায় না। তো এটার জন্য হচ্ছে ফ্লাইং ব্ল্যাঙ্কেট আমরা ইউজ করে থাকি আর কি। আচ্ছা, হ্যাঁ একদম। এটা যদি আপনার সাথে আরো অ্যাড করি, এটা নর্মালি ফায়ার প্রুফিং ক্ষেত্রে বা আপনার যেখানে যে হট ওয়ার্কটা করা হয়, আগুন যেন কোন একটা ম্যাটেরিয়ালের উপর পড়লেও, প্রপার্টির উপর পড়লেও এটা যেন এটা ড্যামেজ করতে না পারে, এই জন্য কাভারিং করে দেওয়া হয়। এবং এটার উপর আগুন পড়লে আপনার আগুনটা আর অ্যাক্সিডেন্টে বা ফায়ার অ্যাক্সিডেন্ট হয় না। তো এখন কথা হচ্ছে ফায়ার ব্ল্যাঙ্কেটটা কিভাবে তৈরি হয়? ফায়ার ব্ল্যাঙ্কেটটা এমন ভাবে একটা মেটেরিয়াল দিয়ে, ফায়ার রেজিস্ট্যান্ট মেটেরিয়াল দিয়ে তৈরি হয়, যেটার মাধ্যমে আপনার আগুন ওটা আপনার হিটটা অ্যাবজর্ব করবে, কিন্তু এটা আপনার এটা আগুন লাগবে না ওই জায়গার মধ্যে। এই স্ট্যান্ডার্ডটা হচ্ছে ব্রিটিশ স্ট্যান্ডার্ড 7944 এবং 1999। এই যে স্পেসিফিকেশনের উপরে হেভি ইন্ডাস্ট্রিতে ইউজ করার জন্য এটার স্ট্যান্ডার্ডটা অনুসারে ফায়ার ব্ল্যাঙ্কেটটা ইউজ করা হয়, যে যেন এমন একটা ম্যাটেরিয়াল তৈরি হয় যেটাতে আপনার আগুন পড়লেও এটা আগুন ধরবে না। তারপর আপনার হোস রয়েছে, আপনারা অনেক সময় দেখেছেন এই ওয়াটার হোস গুলো কোনো বিল্ডিং এ বা আপনাদের ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে আপনার ইউজ করা হয়, যে নর্মাল যে আগুনগুলো। ফায়ার হাইড্রেন্ট তো আছে, কিন্তু ফায়ার হাইড্রেন্ট তো নিচে থাকে। আর কিছু কিছুর সাথে আপনার ওদের এমন ভাবে সেট আপ করা হয় যে প্রতি ফ্লোরে কিন্তু কোন একটা ইন্ডাস্ট্রিতে আপনার গার্মেন্টস বলেন, প্রতি ফ্লোরে কিন্তু ফায়ার যে লাইন গুলো আছে, ফায়ার লাইনের সাথে এটা অ্যাড থাকে, যে কোনো সময় আগুন লাগলে এখান থেকে আপনার নিয়ে এই টাইপের গুলো, এটা এখান থেকে আপনার হোসটা খুলে নিয়ে পরে আপনার মানে আগুনটা ডিসকয়েল করে আগুনটা ওখান থেকে ফুট অফ করা হয়। আর ফায়ার হাইড্রেন্টের যেটা রয়েছে, আমরা দমকল বাহিনীতে দেখেছি অনেক সময় হোস ইউজ করা হয়, যেটা কয়েল আকারে থাকে, ওইটা 2.5 ইঞ্চ থাকে বা 1.5 ইঞ্চ থাকে।
ওগুলো ছোট হোজ বা বড় হোজ দিয়ে আপনার ফায়ার হাইড্রেন্টের সাথে অ্যাড করে আগুনটা নেভানো হয়। তো আপনার ফায়ার বাকেটের নর্মালি বালু ভর্তি থাকে। ফায়ার বাকেট এর মধ্যে আহ এমন ভাবে থাকা হয় যে আগুন লাগলে ওখান থেকে, অনেক সময় দেখেছেন না এগুলো, যে কোন একটা ইন্ডাস্ট্রির সামনে বা অফিসের সামনে ফায়ার বাকেট দিয়ে ঝুলে রাখে। তো এটা আপনার বালু ভর্তি থাকে, সেক্ষেত্রে ফায়ার বাকেট ব্যবহার করা হয় আগুন যদি লাগে ওখানে আগুন ফুট আপ করার জন্য। আচ্ছা, আমরা কি আজকে এখানে শেষ করবো নাকি আরেকটু কন্টিনিউ করবো? আপনারা কি বলেন? আজকের মতো শেষ আজকের করে মতো শেষ দিলে করে ভালো দেবো, হয়। শেষ করে দেবো। আচ্ছা স্যার আজকে পর্তুগালের খেলা আছে স্যার, আচ্ছা আচ্ছা, প্রতিবেলা খেলা কয়টায়? 11টায় সাড়ে স্যার। 11টায়। আচ্ছা, এটা শেষ করার আগে আমি আপনাদের থেকে কিছু জিনিস, আপনাদের এতটুকু পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন বা কোনো কিছু জানার আছে কিনা? না স্যার, নাই, কোনো কোশ্চেন নেই স্যার। আচ্ছা, আপনার না অন্য কারো? যে হ্যাঁ হ্যাঁ, আপনি হ্যালো, কথা কেটে কেটে আসতেছে। যে বলতেছি আমাদের কাজটা ছিল, হ্যাঁ, একটু প্রবলেম, তো এই জন্য একটু সমস্যা হচ্ছে। আচ্ছা, আপনার কথাগুলো কেটে কেটে আসতেছে, মানে শোনা যাচ্ছে না। কারো কোনো কোয়েশ্চেন না তাইলে? না না, এতটুকু পর্যন্ত ক্লিয়ার সবার? এই স্লাইড পর্যন্ত বা এই স্লাইড পর্যন্ত? জি স্যার। জি ক্লিয়ার। আচ্ছা, আমরা আজকে শেষ করব। আমি একটা মজার ঘটনা দিয়ে, মানে 1 মিনিটের একটা জিনিস নিয়ে, আমার ফায়ার ব্ল্যাঙ্কেটের আপনার একটা ঘটনা বলি আপনাদেরকে, সেটা নিয়ে শেষ করব। আমি যখন সিঙ্গাপুরে জব করতাম, তো একটা ফায়ার ওয়াচম্যান আর কি, বুঝতে পেরেছেন? ফায়ার ওয়াচম্যান আপনার ফায়ার ব্ল্যাঙ্কেট যেহেতু দেখেছে অনেক পুরু মোটা, ওনার ওনার মানে প্ল্যান হলো যে বাংলাদেশের শীতকালে এই মোটা কাপড় দিয়ে যদি উনি ব্ল্যাঙ্কেট বানিয়ে, কাপড় বানিয়ে যদি, মানে একটা কম্বলের মতো বানিয়ে যদি সে পড়তে পারে, সেক্ষেত্রে আহ মানে তার শীতটা কম লাগবে। যে কথা সে কাজ, সে প্রায় ব্ল্যাঙ্কেট দিয়ে সে প্রায় ব্ল্যাঙ্কেট ওখান থেকে কিছুটা নিয়ে এসে বাংলাদেশে নিয়ে আসছে। ওটা নিয়ে নাকি দর্জি দিয়ে সে ইয়ে করলো, আপনার ব্ল্যাঙ্কেটের মতো তৈরি করলো। তো এখন রাতের বেলা যখন শুতে গেল, শোয়ার পরে দেখলো যে পুরো শরীর তার চুলকাতে চুলকাতে একদম অ্যালার্জির মতো হয়ে গেছে। তো অবশ্যই ফায়ার ব্ল্যাঙ্কেট, মানে সে পরে এগুলো নিয়ে ফেলে দিয়েছে এবং পরে ডাক্তার দেখিয়ে তার অ্যালার্জিটা কমালো। তো যদি ড্যামেজ ফায়ার ব্ল্যাঙ্কেট ইউজ করে কেউ, অবশ্যই তার সেফটি মাস্ক পরে ওখান থেকে, বা রিমুভ করার সময় সেফটি মাস্ক পরে ওখান থেকে ফায়ার ব্ল্যাঙ্কেটটা সরানো খুব উচিত। কারণ যে ফাইবার গুলো থাকে এগুলো যদি আমরা নাক দিয়ে ইনহেল করি, সেক্ষেত্রে মানে আমাদের ক্যান্সার পর্যন্ত হয়ে যেতে পারে, এবং এটা ফুসফুসে যদি ঢুকে যায় একবার, ওখান থেকে আর বেরিয়ে আসবে না। সো ফায়ার ব্ল্যাঙ্কেটটা খুব বেশি ইম্পর্টেন্ট এবং খুব বেশি সেন্সিটিভ একটা জিনিস, যে ইউজ করার পর, বিশেষ করে যখন আপনি এটা ফেলে দিবেন বা থ্রো করবেন। ওকে, তাহলে আজকে আপনার এতটুকুই পর্যন্ত থাক, আহ, শেষ করলাম। বাকিটা আমরা কালকে কন্টিনিউ করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ওকে, গুড নাইট, শুভরাত্রি সবাইকে। আমাকে কি এখন শোনা যাচ্ছে? জি, হ্যাঁ, হ্যালো। কিছু বলবেন? যে আমি বলতে চাচ্ছি, ফায়ার সেফটি ম্যানেজমেন্ট ক্লাসটা তো 2 দিনেরই না? হ্যাঁ হ্যাঁ, 2 দিনের। আর কিছু বলবেন?